আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সাথে আমার গত শুক্রবার মনে হয় একবার একটা ক্লাসে দেখা হয়েছিল। সেটা ছিল কোষ বিভাজনের প্রথম অংশ, যেখানে আমরা পড়েছিলাম মাইটোসিস, মানে মাইটোসিস পর্যন্ত, মাইটোসিস আর মাঝখানে পড়েছিলাম ইন্টারফেজ দশা, মানে কোষ চক্র। হ্যাঁ, তো বা কোষ সাইকেল, যেটা সেল সাইকেল ইংরেজিতে আমরা বলি, ওই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। আজকে আমরা দ্বিতীয় অংশটা পড়ব। কোষ বিভাজন খুব ছোট একটা চ্যাপ্টার, এবং এটার মধ্যে মেইন পড়ার জিনিস হচ্ছে মাইটোসিস আর মিওসিসের মধ্যে মেইনলি প্রোফেজের যেই ধাপগুলা, সেটা মেইনলি প্রোফেজ 1-এর ধাপ। তো এইটুক পড়লেই মোটামুটি কোষ বিভাজন পড়া হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটার কনসেপ্ট আমাদের অনেকের ক্লিয়ার থাকে না, আমরা মুখস্থ করে পড়ি, এবং পরবর্তীতে এটা যখন আবার পড়তে হয় বা যতবার পড়তে হয় তখন দেখা যায় আমাদের জন্য ধরতে সমস্যা হয়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে যতটুকু সহজ করে মিওসিস বা মায়োসিস, যেটাকে আমরা বলি, তোমাদের বইয়ে মায়োসিস দেয়, বাট এমনিতে এটা মিওসিস উচ্চারণ হয়। তো যেটাই তোমরা বলো, ওই মিওসিসটা আজকে আমরা সহজ করে তোমাদেরকে তোমাদের এইচএসসি লেভেলে যতটুকু লাগবে, মানে তোমাদের যেই 26 ব্যাচের যেই এইচএসসি পরীক্ষার জন্য যতটুকু লাগবে ওই অনুযায়ী পড়ানোর আমি চেষ্টা করব। তো মেইনলি আমাদের পড়তে হবে মিওসিস এবং সেটার গুরুত্ব, এবং শেষে গিয়ে আমরা মাইটোসিস আর মিওসিসের একটা পার্থক্য পড়ব। ছোট্ট একটা ক্লাস হবে, বেশি বড় হবে না ক্লাস। সাউন্ড কম আসতেছে? সবারই কি সাউন্ড কম আসতেছে নাকি আমি আস্তে কথা বলতেছি? একটু সবাই যদি সবারই সাউন্ড কম লাগলে আমাকে একটু বলবা, ঠিক আছে? সবারই কি সাউন্ড কম আসতেছে কিনা? আচ্ছা, তো আমি আর বেশি দেরি করব না। হ্যাঁ, এমনি আমাদের একটু 5-10 মিনিট লেট হয়ে গেছে। আমি 1 মিনিটের মধ্যে ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। এখানে যেটা লেখা আছে, আমাদের আজকের টপিক মিওসিস থেকে শেষ পর্যন্ত, এবং আমার পরিচয় দেওয়া আছে। আমি ডক্টর রেনুমা তারানম নিশি, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, এবং আমি বোটানি পড়াই মেডিকোতে। তো মূল পড়ায় যাওয়ার আগে তোমরা আমাকে অন্যরা একটু কমেন্ট করে জানাও, হ্যাঁ, যে আসলে সাউন্ড সবারই কম আসতেছে কিনা। মূল পড়ায় যাওয়ার আগে আমি যেটা কয়েকটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কমেন্ট করো, আমি দেখব। আচ্ছা, আমরা যেটা বললাম যে প্রথমে আমরা যেটা মাইটোসিস পড়েছিলাম, হ্যাঁ, আমরা যদি একটু আগের পড়াটা রিক্যাপিচুলেট করি, বা যারা আগের ক্লাসটা করো নাই তারাও যাতে ধরতে পারো। মাইটোসিসে আমি যদি এরকম ধরি যে আমার কোষের সংখ্যা টুয়াইস এন। টুয়াইস এন বলতে আমরা বুঝি ডিপ্লয়েড, হ্যাঁ, ডিপ্লয়েড। এবং আমরা যদি মানুষ হিসাবে চিন্তা করি, তাহলে টুয়াইস এন মানে 46 পেয়ার ক্রোমোজোম। জাস্ট এটা আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ, মানুষের হিসাবে। এবং টুয়াইস এন কথাটার মানে ডিপ্লয়েড। তো মাইটোসিসে যেটা হয়, একটা কোষ থেকে, এবং এই কোষটাকে বলা হয় মাতৃকোষ, ঠিক আছে? একটা কোষ থেকে এরকম আমাদের দুটো অপত্য কোষের তৈরি হয়, একদম একই রকম, এবং এদের মধ্যে কোষ সংখ্যার যে ক্রোমোজোম সংখ্যা, কোষ সংখ্যা 2টা, ক্রোমোজোম সংখ্যা টুয়াইস এন, ঠিক আছে? মানে মাইটোসিসে মাতৃকোষের যতটুকু ক্রোমোজোম সংখ্যা আছে, অপত্য দুটো কোষেও ক্রোমোজোম সংখ্যা একদম সেম বা হুবহু থাকে, যে কারণে মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন। ক্লিয়ার? এবং এখানেও টুয়াইস এন ছিল, এখানেও টুয়াইস এন ছিল। এবং আমরা বলেছি আমাদের যত দৈহিক কোষগুলো আছে, ঠিক আছে, দৈহিক কোষ, এইখানে সব সময় মাইটোসিস বিভাজন হয়। মানে আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, আমরা তো একটা জাইগোট থেকে আসলে এত বড় হয়েছি, সেই জাইগোটে প্রতিবার মাইটোসিস বিভাজন হয়, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে মিওসিসটা কোথায় হয় এবং মিওসিসে কি হয়, এগুলো আমাদের আগে জেনে তারপর পড়াতে যেতে হবে, নাহলে আমরা ধরতে পারবো না। মিওসিসের আরেকটা নাম হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক মানে যেখানে ক্রোমোজোম সংখ্যা কমে যাবে। এই যে ইকুয়েশনাল বা এই যে হ্রাসমূলক বা রিডাকশনাল, এই জিনিসগুলোর নাম এসছে ক্রোমোজোম সংখ্যা কমবে না বাড়বে তার উপরে। যখন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে তখন মাইটোসিস বা ইকুয়েশনাল ডিভিশন হবে, অথবা বাংলায় বললে সমীকরণিক বিভাজন হবে, ইকুয়েশনাল, ঠিক আছে? আমি ইংলিশটাই লিখতেছি, বাংলাটা তোমাদের মনে থাকবে, ইংলিশেই ঝামেলা হয়। মিওসিস মানে হ্রাসমূলক বা রিডাকশনাল। কেন আমি হ্রাসমূলক বলতেছি? কারণ এখানে আমার যেই মাতৃকোষটা আছে, যেটার ক্রোমোজোম সংখ্যা ধরো টুয়াইস এন,
সেখান থেকে প্রথমে দুটো কোষ তৈরি হবে, ঠিক আছে, প্রথমে দুটো কোষ তৈরি হবে এবং এদের সংখ্যা হয়ে যাবে n। খুব খেয়াল করে শুনবা, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তোমার পরের কোনো স্টেপে আর ঝামেলা হবে না। তাহলে মাতৃকোষ যেটা, এটা হচ্ছে মাতৃজনন কোষ বলা হয়, কারণ এই মিওসিসটা কখনো দৈহিক কোষে হবে না, এটা অলওয়েজ আমাদের জনন কোষ, যেটা মাতৃজনন কোষ, সেখানে হবে, ঠিক আছে। মানে দৈহিক কোষ থেকে, ধরো এটা একটা দৈহিক কোষ, এটা একটা দৈহিক কোষ, এরকম অসংখ্য দৈহিক কোষ আছে, হ্যাঁ। এখান থেকে ধরো এই কোষটা, এই যে এটা গিয়ে এখান থেকে পরবর্তীতে জনন কোষ তৈরি করবে, তাহলে এটা হচ্ছে টুয়াইস এন, ঠিক আছে। এবং এই টুয়াইস এন কে আমরা বলতেছি হচ্ছে জনন মাতৃকোষ। একটু খেয়াল করবা, জনন মাতৃকোষ। তাহলে এগুলো সবগুলা কি ছিল? আমাদের দৈহিক কোষ। দৈহিক কোষ থেকে যে কোষগুলা, এগুলাও কিন্তু টুয়াইস এন, যেই কোষগুলা আমার জনন কোষ তৈরি করবে, জনন কোষ বলতে আমরা বুঝি হচ্ছে গ্যামিট, ঠিক আছে, গ্যামিট। গ্যামিটের মধ্যে হতে পারে পুংগ্যামিট অথবা স্ত্রী গ্যামিট। একটু খেয়াল করে শুনবা। তাহলে যখন এই দৈহিক কোষ থেকে জনন মাতৃকোষে যারা গেল, এই দৈহিক কোষ থেকে যখন এরকম ভাগ হচ্ছে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, সব জায়গায় কিন্তু মাইটোসিস হচ্ছে, তাই না? এই জন্য আমার ক্রোমোজোম সংখ্যার কোনো কম বেশি হয় নাই। কিন্তু জনন মাতৃকোষ থেকে যখন আমি জনন কোষে যাব, যেটাকে আমি বাংলায় বলতেছি জনন কোষ আর ইংরেজিতে বলতেছি গ্যামিট, ছেলেদের ক্ষেত্রে হলে পুং, মেয়েদের ক্ষেত্রে হলে স্ত্রী, তখন আমার যেই বিভাজনটা হবে সেটার নাম হচ্ছে মিওসিস। এটা তোমাদের খাতায় বা বইয়ে লিখে রাখবা, তাহলে কখনো আর ঝামেলা হবে না। এই মিওসিসের জন্য এই গ্যামিটগুলা তৈরি হয় এন, দ্যাট ইজ ক্রোমোজোম সংখ্যা আমাদের কমে যাচ্ছে। আচ্ছা, সাউন্ড একটু দাঁড়াও, আমি তোমাদের জন্য, যদি সবারই কম হয় তাহলে এটা বাড়াতে বলছি, আমাকে 1 মিনিট সময় দিবা। বাকিরা একটু কমেন্ট করে জানাবা আমাকে কষ্ট করে যে আসলে সাউন্ড কম কিনা। আর যদি বেশি কম লাগে তুমি হচ্ছে একটু হেডফোন দিয়ে শুনো, ইয়াশা বা এশা, তোমার নামের প্রোনাউন্সিয়েশনটা আমি জানি না, একটু তুমি হেডফোন দিয়ে শুনে দেখো। আর বাকি যারা আছো ওরা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে আসলেই সাউন্ড কম কিনা, হ্যাঁ। আর এমনিতেও আমি ঠিক করতে বলেছি, আশা করি এরপরে বেশি শোনা যাবে। আচ্ছা, তাহলে আমি আরেকবার জিনিসটা একটু রিপিট করি। দৈহিক কোষগুলা থেকে যেই কোষগুলা জনন প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে সেগুলোকে আমরা বলছি জনন মাতৃকোষ। মাতৃ মানেই তো টুয়াইজেন, জনন মাতৃকোষ মানে টুয়াইজেন, দ্যাট ইজ ডিপ্লয়েড, হ্যাঁ, বা 46 ক্রোমোজোম আছে। সেখান থেকে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে আমার জনন কোষ তৈরি হবে, যেটাকে আমি ইংরেজিতে বলি হচ্ছে গ্যামিট। ছেলেদের ক্ষেত্রে তৈরি হবে পুংগ্যামিট, মেয়েদের ক্ষেত্রে তৈরি হবে স্ত্রী গ্যামিট, অথবা ছেলেদের ক্ষেত্রে আমরা বলতে পারি, মেয়েদের ক্ষেত্রে আমরা বলতে পারি ওভাম। এগুলা কি? এন সংখ্যক, দ্যাট ইজ হ্যাপ্লয়েড। এতটুকু পর্যন্ত আশা করি বুঝেছো। তাহলে মিওসিসের ক্ষেত্রে আমরা প্রথমে মনে রাখবো যে জিনিসটা, একটা জনন মাতৃকোষ থেকে, আমি যদিও মাতৃজনন লিখেছি, এটা জনন মাতৃকোষ হবে, সেখান থেকে মোট কোষ তৈরি হয় 4টা। কয়টা? 4টা। আর মাইটোসিসে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? 2টা। তো প্রথমেই কিন্তু 4টা তৈরি হয় না, জনন মাতৃকোষ থেকে প্রথমে 2টা কোষ তৈরি হয় মিওসিস 1-এ। সবসময় মনে রাখবা মিওসিস 2 ভাগে হয়, একটা হচ্ছে মিওসিস 1, এবং এই ভাগেই ক্রোমোজোমের হ্রাসটা হয়ে যায়, হ্যাঁ। তাহলে কত সংখ্যক ক্রোমোজোম হলো অপত্য কোষে? এন। যখন এন হয়ে যায়, দ্বিতীয়বার এখানে আর কখনো মিওসিস হওয়া সম্ভব না, মানে একই প্রক্রিয়ায় 2বার মিওসিস হবে না। কারণ যদি হইতো তাহলে দেখো এখান থেকে আবার 2টা তৈরি হয়, হ্যাঁ, এখান থেকে আবার 2টা তৈরি হয়। আগে আমি অপত্য কোষগুলা শেষ করে নিই। এই যে, তাহলে কয়টা অপত্য কোষ হইল? 4টা। 4টা অপত্য কোষ হয়ে গেল, তাই না? প্রত্যেকটার সংখ্যা হচ্ছে এন 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 এন। তার মানে এই ধাপে মিওসিস আর হবে না, এই ধাপে যেটা হয় সেটা হলো মাইটোসিস, ঠিক আছে, এই ধাপে মাইটোসিস। কারণ এই ধাপে যদি মিওসিস হইতো তাহলে সংখ্যা হইতো n/2। n/2 যদি হয়, মানে 23 বাই আমাদের যেটা
23-এর থেকে হাফ যদি হয় তাহলে সেগুলা কিন্তু বাঁচতে পারবে না এই ক্রোমোজোম নিয়ে, নাম্বার নিয়ে। ক্লিয়ার? n/2 কখনোই পসিবল না, এটা হবে অলওয়েজ n। এজন্য এখানে কোন কোষ বিভাজন হতে হবে? মাইটোসিস। তাহলে এতটুক পর্যন্ত আগে তোমরা বুঝে নাও। আমাদের দুরকম কোষ বিভাজন আছে, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। মাইটোসিস আমরা আগের দিন পড়েছি, তারপরও মাইটোসিসের নলেজটা আমার এখানে দরকার কেন? কারণ মাইটোসিসে একটা থেকে দুটো অপত্য কোষ তৈরি হয়। মাইটোসিস অলওয়েজ দেহকোষে হয়। মাইটোসিসে দুটো কোষ যে তৈরি হচ্ছে অপত্য, তার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হবে। মিওসিসটাকে আমরা বলছি হ্রাসমূলক বিভাজন, কারণ একটা কোষ থেকে দুটো অপত্য কোষ প্রথমে তৈরি হয়, সেই দুটো অপত্য কোষ আবার ফার্দার বিভাজিত হয়ে টোটাল 4টা অপত্য কোষ তৈরি করে। তাহলে সংজ্ঞা অনুযায়ী একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হলো, এবং এই 4টা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হবে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। ক্লিয়ার? তাহলে এই মিওসিস প্রক্রিয়াটা 2 ধাপে বিভাজিত হয়। প্রথম ধাপে হবে মিওসিস 1, যখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, এবং দ্বিতীয় ধাপে হবে মাইটোসিস, যখন ক্রোমোজোম সংখ্যার আর কোনো চেঞ্জ হবে না, কিন্তু আমার কোষগুলা 2 ভাগে বিভাজিত হয়ে টোটাল 4টা অপত্য কোষে পরিণত করবে। ক্লিয়ার? তাহলে আমরা এইখানে মনে রাখবো যে মিওসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে 2 বার, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় 1 বার। একটুক জিনিস, এই যে কথাটা আমি এখানে লিখলাম, এই পুরা বেসিকটাই যদি ধরতে পারো তাহলে পরে যা পড়াবো সেটা তোমাদের সহজ লাগবে। আর এখানে যদি তোমাদের প্রবলেম থাকে পরে গিয়ে কিন্তু আর ধরতে পারবা না। তাহলে মনে রাখবা, মিওসিস এমন একটা প্রক্রিয়া যে এই প্রক্রিয়াতে নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম 1 বার বিভক্ত হয়, এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আপু অর্ধেক না হইলে কি হইতো? তুমি ধরে নাও এই যে প্রক্রিয়াটা চলতেছে এটা একটা লোকের দেহে চলতেছে, হ্যাঁ, একটা ছেলের দেহে। ওকে, তাহলে এই যে জিনিসগুলা তৈরি হলো এগুলো আসলে কি গ্যামিট না? একটা পুং গ্যামিট। ধরে নাও এটা একটা পুং গ্যামিট, মানে এটা হচ্ছে বাবা। ঠিক আছে, বাবার দেহে যেটা তৈরি হলো সেটা হলো পুং গ্যামিট। আর পাশাপাশি আরেকটা মায়ের দেহে তৈরি হলো হচ্ছে স্ত্রী গ্যামিট। ক্লিয়ার? তাহলে এই মায়ের দেহের যে স্ত্রী গ্যামিট এটাও n সংখ্যক, বাবার দেহে যে পুং গ্যামিট এটাও n সংখ্যক, এবং n বলতে আমরা কি বুঝি? 23, তাই তো? 23 পেয়ার, 23 পেয়ার। এদের মধ্যে যখন ফার্টিলাইজেশন হবে তখন যে জাইগোটটা তৈরি হবে সেই জাইগোটটাই তো পরবর্তীতে বিভাজিত হয়ে বাচ্চা হবে, তাই না? তাহলে এই n আর n মিলে জাইগোটটা কি হলো? 2n হয়ে গেল না? ক্লিয়ার? তাহলে বাবার দেহেও কিন্তু সকল দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত? 2n। একইভাবে মায়ের দেহের সকল ক্রোমোজোম সংখ্যা কত? 2n। যে বাচ্চাটা তৈরি হচ্ছে তার ক্রোমোজোম সংখ্যা কত? 2n। তাহলে বাচ্চা তৈরি হওয়ার জন্য আগে এই 2n কে n হয়ে নিতে হবে না? যদি n না হয়ে নেয় তাহলে কি হবে? দেখো, এই বাবার 2n সংখ্যক ক্রোমোজোম, সাপোজ আমি যদি এখানে আঁকি, একটু দেখো, বাবার 2n আবার মায়েরও ধরো 2n হইলো, দুইটা মিলে যে বাচ্চা তৈরি হবে সেটা তো 4n হয়ে যাবে। তার মানে কি নর্মাল যে, এবং ক্রোমোজোমের মধ্যে কি আছে? অনেক জিন আছে, জিনগুলো আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। তখন দেখা যাবে নর্মাল আকার আকৃতির তুলনায় দৈত্যের মতো আকার আকৃতি হয়ে যাবে, তাই না? 4n মানে তো অনেকগুলা, তাহলে সব জিনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে যাবে। তাহলে তো আমরা যে বলি যে আমরা মার মতো বা বাবার মতো হয়েছি, সেরকম তো সম্ভব হবে না। সো এটা কখনোই হওয়া সম্ভব না। এই জন্য মানে আমাদের মা বাবার থেকে সন্তান সন্ততিতে ক্রোমোজোম সংখ্যাটা নির্দিষ্ট রাখার জন্য অবশ্যই বাবা এবং মায়ের দেহে জনন প্রক্রিয়া যখন শুরু হবে, আমার কথাটা খুব খেয়াল করে শুনবা, তখন জনন মাতৃকোষকে অবশ্যই 4টি অপত্য কোষে পরিণত হওয়ার সময় এদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে আনতে হবে। ক্লিয়ার? যদি এরা অর্ধেক করে না আনতো তাহলে এই অর্ধেক না মিলে যদি 2n মিলতো মা এবং বাবার পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট, তাহলে বাচ্চার সংখ্যা হয়ে যেত, বাচ্চার ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত কত? ডাবল, যেটা আমাদের পক্ষে হলে হবে না। ক্লিয়ার? আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। আরেকটা জিনিস আমি একটু বলে দেই, আমাদের টোটাল আমরা বারবার বলতেছি 46 ক্রোমোজোম। এই 46 ক্রোমোজোমের মধ্যে যদি 46XX হয় তাহলে সে হচ্ছে ফিমেল, আর যদি 46XY হয় তাহলে সে হচ্ছে মেল। এভাবে আমরা ছেলে মেয়ে বুঝাই, ঠিক আছে? তাহলে XX হলে হচ্ছে মহিলা বা ফিমেল, XY হলে হচ্ছে মেল বা পুরুষ। এই 46 এর মধ্যে 44 হচ্ছে অটোজোম, আর 1 পেয়ার মানে 2 হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, সেক্স ক্রোমোজোম মানে হচ্ছে যে XX বা XY।
অর্থাৎ যদি এক্স এক্স থাকে তাহলে এরা নির্ধারণ করে, সেক্স ডিটারমিনেশন করে, লিঙ্গ নির্ধারণ করে যে ছেলে হবে না মেয়ে হবে। যদি এক্স এক্স থাকে তাহলে মেয়ে হবে, যদি এক্স ওয়াই থাকে তাহলে ছেলে হবে। আর বাকি যে 44 আছে টোটাল আমাদের অটোজোম, তারা আমাদের বিভিন্ন অন্যান্য বৈশিষ্ট্যগুলা প্রকাশ করে। ক্লিয়ার? তাহলে এতটুক পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই। নর্মালি আমাদের এটা যদি একটা কোষ হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের ভিতরেই কিন্তু ক্রোমোজোমগুলা থাকে। ধরো এই যেখানে আমি 2টা ক্রোমোজোম আঁকলাম, এরকম 46 ক্রোমোজোম থাকে, মানে 23 পেয়ার করে টোটাল 46 ক্রোমোজোম থাকে। এই 46 ক্রোমোজোম সবগুলা পেয়ার পেয়ার থাকে। এই যে দেখুন পেয়ারটা এখানে দেখাচ্ছি পেয়ার হিসাবে। এই পেয়ারের একটা আসে হচ্ছে বাবার থেকে, একটা আসে হচ্ছে মার থেকে। ক্লিয়ার? একটা আসে হলো বাবার থেকে, একটা আসে হলো মার থেকে। কারণ আমরা বলেছি আমরা তৈরি হয়েছি কি বাবা এবং মার থেকে প্রাপ্ত শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন বা নিষেকের ফলে। তাহলে আমার বাবার থেকে আমি পেয়েছি 23 জোড়া ক্রোমোজোম, মার থেকে পেয়েছি 23 জোড়া, টোটাল কয়টা হলো 46 ক্রোমোজোম। তাহলে এই যে আমার প্রত্যেকটা ক্রোমোজোম তারা তো জোড়ায় জোড়ায় আসতেছে না। তাহলে আমরা সবগুলা ক্রোমোজোম যদি এভাবে আঁকি, একটা হলো প্যাটার্নাল বা বাবার থেকে পাওয়া ক্রোমোজোম, একটা হলো ম্যাটার্নাল বা মার থেকে পাওয়া ক্রোমোজোম। এইভাবে ক্রোমোজোমগুলো আমাদের নিউক্লিয়াসের মধ্যে সজ্জিত থাকে। ক্লিয়ার? তাহলে এই কথাগুলো হচ্ছে আমার আজকের ক্লাসের একদম বেস বা বেসিক। এটার পরে আমরা পরে বইয়ে চলে যাব। এতটুক পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা সেটা আমাকে একটু জানাবা। আরেকটা কথা আমি বলে দেই, তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, তাহলে তুমি বলবা মিওসিস কোষ বিভাজন হয় জনন মাতৃকোষে। জনন কোষ বলা যাবে না, বলতে হবে জনন মাতৃকোষে। আমাদের দেহের জনন মাতৃকোষে মিওসিস হয়। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে যারা হ্যাপ্লয়েড, আমরা তো ডিপ্লয়েড প্রাণী, উদ্ভিদ বলতেছি, আমরা তো ডিপ্লয়েড, তাই না? ডিপ্লয়েড আমরা মানুষ বা আমরা যেটাই বলি। তো আমরা যে ডিপ্লয়েড, এই আমাদের ডিপ্লয়েড থেকে আবার আমরা ডিপ্লয়েড আমাদের সন্তান সন্ততি তৈরি করতে চাইলে আগে অর্ধেক করে নিতে হবে। তাহলে সে অর্ধেক করার জন্য আমার মিওসিসটা কোথায় হচ্ছে? জনন মাতৃকোষে। কিন্তু হ্যাপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয়, হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোট যখন হয়, খেয়াল করো হ্যাপ্লয়েড উদ্ভিদ মানে কি, উদ্ভিদটা কিরকম এন সংখ্যক। তাহলে ও যখন ধরো এটা একটা হ্যাপ্লয়েড উদ্ভিদ, ঠিক আছে, ওর এটা হচ্ছে বাবা, আরেকটা অংশ আসতেছে এটা হচ্ছে মা, দুইটাই কি এন। তাহলে ওর মিলনের ফলে তৈরি হচ্ছে কি টুয়াইস এন। এখন তাহলে ওর মধ্যে কি হইতে হবে? এই মিওসিস হইতে হবে না? কারণ ওর মধ্যে মিওসিস হলেই ওর যে উদ্ভিদটা বা বংশস্তর বংশধর সে কি হয়ে যাবে? এন হয়ে যাবে। তাহলে মনে রাখবা আমাদের দেহে জাইগোটের পূর্বে মানে জাইগোট তৈরি হওয়ার আগেই মিওসিস হয়, আর হ্যাপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে জাইগোট তৈরি হওয়ার পর মিওসিস হয়। কারণ ওর জাইগোটটা কিন্তু টুয়াইস এন হচ্ছে, তাহলে ওকে তো এন বানাইতে হবে, এজন্য জাইগোট তৈরি হওয়ার পরে মিওসিস হবে। আর আমাদের দেহে জাইগোট তৈরি হওয়ার পূর্বে মিওসিস হবে, কারণ যদি পূর্বে না হতো আমার জাইগোটটা ডাবল সংখ্যক হয়ে যেত। এতটুক পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবা। হ্যাঁ, যারা শুনতেছো একটু কমেন্ট করে জানাবা। হ্যাঁ, ক্লিয়ার? শুধু একজনই কেন কমেন্ট করতেছো বাবু? সবাই মিলে যারা দেখতেছো একটু বলো। শুধু ইয়াশা, থ্যাংক ইউ ইয়াশা বা এশা। ওয়ালাইকুম আসসালাম মোজাম্মেল মারুফ, থ্যাংক ইউ। এক মিনিট সময় দিলাম বাকিদেরকে, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকো আমি এখন টান দিয়ে বাকি জিনিসগুলো পড়াই দিব। আমার মেইন পড়ানো কিন্তু এইটাই। হ্যাঁ, এরপর আমরা যখন আবার প্রোফেস 1-এ যাব তখন আবার একটু বোঝানোর জিনিস আছে, বাট মেইন এই জিনিসটা বুঝে ফেললে তারপর আমি তোমাদের বাকিটা দাগায় দিয়ে দিব বই থেকে। তো একটু আমাকে জানাবা।
ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এইটুক পর্যন্ত তোমরা এটার একটা স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা ক্লাসটা আবার রেকর্ডেড শুনতে পারো। আর এই জিনিসটা, ও আচ্ছা তোমার নাম এশা, হ্যাঁ আমার মনে হয়েছিল অনেক এই উচ্চার মানে এই বানানটা থাকলে অনেক সময় এশা ইয়াশা অনেক কনফিউশন হয়। থ্যাংক ইউ, এশা বলবো, অসুবিধা নেই পর থেকে। আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে তোমরা তোমাদের বইয়ে একটা আলাদা স্টিকি নোটের মধ্যে লিখে রেখো অথবা কোনো খাতায় লিখে রাখবা অথবা এটা আলাদা করে একটা জায়গার মধ্যে বা বইয়েরই কোনো একটা অংশে এটা লিখে রাখবা, কারণ এই জিনিসটাই তোমার পরবর্তীতে অবজেক্টিভ বলো বা কোনো পুরাটা বুঝতে বলো এটা তোমার লাগবে। ঠিক আছে, এবার আমি আমার মেইন বইয়ের পড়াতে চলে যাই। দেখো বই থেকে এখন জাস্ট আমি তোমাদের দাগাই দিব আর বলে দিব কিভাবে পড়বা বা কি কি প্রশ্ন আসবে। যেমন প্রথম দেখো মিওসিস নামটার উৎপত্তি ঘটেছে হচ্ছে মিয়াস থেকে। মিওসিস কথাটার অর্থ হচ্ছে আসলে লেসেন, লেসেন নট লেসন, লেসন মানে হচ্ছে শিক্ষা আর লেসেন মানে হচ্ছে কমানো। তো যেহেতু এখানে সংখ্যা হ্রাস হয় তো সুতরাং ওই মিয়াস থেকে নামটা এসছে হচ্ছে মিওসিস। ক্লিয়ার? আচ্ছা, এটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মিওসিসের সংজ্ঞাটা। সেটা হলো এই যে দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে দ্যাট ইজ টুয়াইস এন 4টা অপত্য কোষ তৈরি হয় দ্যাট ইজ এন, এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় দ্যাট ইজ এন হয়, সেটাই হচ্ছে মায়োসিস। ক্লিয়ার? তাহলে এটা কিসের জন্য পড়বা? 1 নম্বরের সংজ্ঞার জন্য, 1 নম্বরের সংজ্ঞার জন্য পড়বা। এটা অবজেক্টিভে আসবে না, সংজ্ঞা হিসাবে আসতে পারে। ওকে, শেষ। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে আবিষ্কার ও নামকরণ, এগুলো একটু দেখতে পারো ফর এমসিকিউ। বেনেডিন এবং হাউসার অ্যাসকারিস কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। স্ট্রাসবুর্গার 1888 সালে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোজোমে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। এই নামটা একটু ইম্পর্টেন্ট। স্ট্রাসবুর্গার হচ্ছে ফার্স্ট লক্ষ্য করেছিল, এবং ফার্মার, মুর, বোভেরি এগুলো এত ইম্পর্টেন্ট না, দরকার নাই পড়ার, আমার কাছে মনে হয় এগুলো থেকে আসবে না। যেটা আসবে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিওসিস কোথায় হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আসছে এবং এটা না পারলে তুমি পরে কিছুই বুঝতে পারবে না। সেটা হচ্ছে কখনোই এটা দৈহিক কোষে হয় না। আমি তো বলেছি আমরা যে ছোট থেকে বড় হয়েছি সব কোষ বিভাজন হয়েছে মাইটোসিস প্রক্রিয়ায়, দৈহিক কোষে। তারপর সেগুলা যখন জনন প্রক্রিয়া অংশগ্রহণ করবে তখন ওর নাম হয়েছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষে যাওয়ার পরে মিওসিস শুরু হয়েছে। তাহলে কখনো দৈহিক কোষে হয় না, সর্বদাই 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে হয়। ঠিক আছে, 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। এই লাইনটা ইম্পর্টেন্ট, যে যাদের মধ্যে টুয়াইস n আছে শুধুমাত্র সেইখানেই আমাদের মিওসিস হয়। তাহলে আমাদের টুয়াইস n কোথায় আছে? জনন মাতৃকোষে, তাই তো। আবার হ্যাপ্লয়েড জীবের, হ্যাপ্লয়েড জীব মানে হচ্ছে যে নিজে n, তার নিষেক হয়েছে আরেকটা n এর সাথে, তৈরি হয়েছে জাইগোট। তাহলে সেই জাইগোট কত? টুয়াইস n। তাহলে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস হয়। আর কোথায় হয়? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, দৈহিক কোষে কখনোই হবে না। এবং অবশ্যই টুয়াইস n সংখ্যক হইতে হবে, n সংখ্যক কোষে কখনো মিওসিস হবে না। তাহলে এটা তোমরা লিখে রাখতে পারো। আমি আবার বলে দেই, দেখো এখানে আছে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে, এই যে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে মিওসিস হবে নিষেকের পর জাইগোটে, পর কথাটা খুব ইম্পর্টেন্ট। আর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড মানে আমরা, আমাদের মিওসিস হবে নিষেকের পূর্বে জনন মাতৃকোষ থেকে গ্যামিট সৃষ্টিকালে। তাহলে এটাকে আমরা যদি সামারি করে পড়ি তাহলে আমরা বলবো মিওসিস হবে 2 জায়গাতে। একটা হচ্ছে ডিপ্লয়েড জীবের মানে আমরা, সবসময় মনে রাখবা ডিপ্লয়েড মানে আমরা বা উচ্চ শ্রেণীর উদ্ভিদ, দ্যাট ইজ টুয়াইস n উদ্ভিদ। আমাদের কোথায়? জনন মাতৃকোষে, জনন মাতৃকোষ। তাহলে তুমি বুঝতে পারতেছো জনন মাতৃকোষ মানে সেটা নিষেকের আগেই হবে। হ্যাঁ, নিষেকের আগেই হবে মানে জাইগোট তৈরির পূর্বেই হবে। আর যদি হ্যাপ্লয়েড উদ্ভিদ হয় বাবুরা, দ্যাট ইজ n যদি হয়, তাহলে সেটা হবে হচ্ছে নিষেকের পরে। কোন জায়গায় হবে? জাইগোটে। শেষ। ঠিক আছে, এবং এই দুইটাই কি? টুয়াইস n, দুইটাই কি? টুয়াইস n। ক্লিয়ার? এতটুক পর্যন্ত শেষ। তাহলে এই ছিল এখানকার কথাবার্তা, এটাও লিখে নিও তোমরা বইয়ের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে যেটা বলেছে এগুলা হচ্ছে যে মিওসিসের মানে এই মিওসিসটাকে অনেক নাম দিয়ে বলেছে। টার্মিনাল মিওসিস,
তারপরে হচ্ছে স্পোরিক মিওসিস, জাইগোটিক মিওসিস, এগুলা। নর্মাল আমরা যে মিওসিসটা পড়েছি, যে আমাদের সব দৈহিক কোষ টোষ তৈরি হয়ে যাওয়ার পরে পরবর্তীতে যেই কোষগুলা জনন প্রক্রিয়া অংশ নিয়ে জনন কোষ তৈরি করবে, সেগুলাকে বলা হয় হচ্ছে টার্মিনাল মায়োসিস। এটা একটু মনে রাখবা। মাতৃকোষ থেকে আমরা জানি জনন মাতৃকোষ থেকে ডিম্বাণু বা শুক্রাণু উৎপন্ন হয়, তাই না? মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু, ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু। এই ধরনের মিওসিসকে বলা হয় টার্মিনাল মিওসিস। মানে আমি যেটা তোমাদের এতক্ষণ ধরে বুঝালাম পুরাটাই হচ্ছে টার্মিনাল মিওসিস। আর সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, পুষ্পক উদ্ভিদ মানে কি? উদ্ভিদের মধ্যে স্পোর, মানে অযৌন জননটা কিসের মাধ্যমে হয়? স্পোরের মাধ্যমে। তাহলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে মিওসিস পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর বা মেগাস্পোর তৈরির সময় ঘটে। এই ধরনের মায়োসিসকে বলে স্পোরিক মায়োসিস। ক্লিয়ার? তাহলে ডিপ্লয়েড জীব যদি বলি, মানে আমরা টুয়াইজেন, আমাদের ক্ষেত্রে যে মিওসিসটা হয়, জাস্ট এতটুকু মনে রাখবে, এত কঠিন করে পড়ার দরকার নাই। মনে রাখবা ডিপ্লয়েড জীব মানে আমাদের যে মিওসিসটা হয় সেটা হলো একদম, মানে ধরো সব দৈহিক কোষ তৈরি হয়ে গেল, তারপর জনন প্রক্রিয়া অংশগ্রহণ করলো জনন মাতৃকোষ হিসেবে, তাই না? তখন মিওসিস হয়। তাহলে এটাকে বলে টার্মিনাল। আর যখন সপুষ্পক উদ্ভিদ বলবে, ফুল বলবে, ওদের অযৌন জনন হয় স্পোরের মাধ্যমে। সো এই মেগাস্পোর মাইক্রোস্পোর যে যখন আবার ওদের মিলন হয়, তখন সেই মিওসিসটা যেটা হয় সেটাকে বলে স্পোরিক মিওসিস। ক্লিয়ার? আচ্ছা। আর লাস্টে হচ্ছে নিম্ন শ্রেণীর কিছু শৈবাল এবং ছত্রাক আছে, এদের মায়োসিস নিষেকের ফলে সৃষ্ট জাইগোট গঠনের পরে ঘটে। মানে আমরা যেটা বলেছি, হ্যাপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে মিওসিসটা ঘটে হচ্ছে নিষেকের পরে জাইগোট তৈরিতে, মানে জাইগোটে গিয়ে, সেটাকে বলে জাইগোটিক মিওসিস। ঠিক আছে? তাহলে আমি যদি তিনটা সহজ করে বলি, ডিপ্লয়েড জীব বললে টার্মিনাল মায়োসিস, সপুষ্পক উদ্ভিদ বললে স্পোরিক মায়োসিস, আর যদি হচ্ছে আমাদের নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ বা হ্যাপ্লয়েড উদ্ভিদের কিছু কথা বলি, শৈবাল ছত্রাক, ওদের ক্ষেত্রে মিওসিসটা হবে কখন? নিষেকের পরে জাইগোটে। ঠিক আছে? এটাকে বলে জাইগোটিক মিওসিস। শেষ। নেক্সট যেটা আছে, এখানে আর কিছু ওরকম নাই বলার মতো। এখানে চলে যায় মিওসিসের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমি এখন দাগাই দিব, এগুলো এখন তোমরা বুঝবা না। তোমরা বুঝবা হচ্ছে যখন এই প্রতিটা জিনিস আমি যখন পরের স্টেপ বাই স্টেপ পড়াবো তখন। এখন জাস্ট আমি দাগাই দিয়ে রাখি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো 3 স্টার দেওয়া আছে এবং এগুলা কিছুটা লাল কালি দিয়ে মানে কমলা রঙের হাইলাইট করা আছে, কারণ এই প্রত্যেকটা লাইন থেকে মেডিকেল অ্যাডমিশন এবং ডেন্টাল অ্যাডমিশনে কোয়েশ্চেন আসছে। খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি প্রতিটাই কিন্তু বলবো, ব্যাখ্যা করব, জাস্ট আমি এখন বলে বলে যাব। এখন তো বুঝবা না, যখন বুঝাবো তখন বুঝতে পারবা। যেমন বলছে ডিপ্লয়েড জীবে মিওসিস সাধারণত জনন মাতৃকোষে হয়ে থাকে। এটা আমি অনেকবার বলেছি। ডিপ্লয়েড মানে আমাদের ক্ষেত্রে মিওসিসটা হচ্ছে জনন মাতৃকোষে। কেন? কারণ জনন কোষ তৈরি করতে হবে, শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে হবে, তা না হলে আমার পরবর্তী বংশধর আমার ক্রোমোজোম সংখ্যার সমান ক্রোমোজোম সংখ্যা হবে না, তাই তো? আচ্ছা, দ্বিতীয় দেখো, এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস 2 বার বিভক্ত হয়, আমি একবার বলে দিয়েছি, কিন্তু ক্রোমোজোম মাত্র 1 বার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। শুরুতেই বলে দিছি। প্রোফেজ 1 দীর্ঘস্থায়ী, কারণ এটাকে আমরা 5টা উপপর্যায় বা সাব ধাপে বা ফেজে ভাগ করেছি। এটাও আমি পরে গিয়ে বলে দিব, এখন আমরা ওইখানে যাই নাই। হোমোলগাস ক্রোমোজোম জোড়া বেঁধে বাইভালেন্ট সৃষ্টি করে। হোমোলগাস মানে মা এবং বাবার থেকে প্রাপ্ত। আমি বলেছি ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। এই জোড়া কিভাবে নির্ধারিত হয়? যাদের বাহু দুইটা একই রকম, একই সমান, সেন্ট্রোমিয়ারের লোকেশন একই জায়গায়, ওদেরকে বলে হোমোলগাস। এখন কথাগুলো বলেছি কোনো কিছু না দেখায়, আশা করি বুঝতে পারো নাই। এটা বুঝাবো যখন আমি দেখাবো তখন। জাস্ট বলে রাখলাম হোমোলগাস মানে একই রকম। ঠিক আছে? আচ্ছা, বাইভ্যালেন্ট মানে বাই মানে ডাবল, ভ্যালেন্ট মানে বন্ধন তৈরি করেছে, একই সাথে থাকে ওরা। ঠিক আছে? একসাথে জোড়া বেঁধে থাকে। কায়াজমা মানে ক্রস। ঠিক আছে? কায়াজমা মানে হচ্ছে ক্রস। কায়াজমা সৃষ্টি হয় এবং ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার মানে হচ্ছে এদের মধ্যে একটার থেকে আরেকটায় জিনের অংশ বা ডিস্ট্রিবিউশন ঘটে, অংশের পরিবর্তন বা ডিস্ট্রিবিউশন ঘটে, বা হচ্ছে ওদের মধ্যে এটাকে কি বলবো, যে বিতরণ ঘটে, একটা আরেকটার মধ্যে, দুইটার মধ্যে মিক্সিং হয়। ঠিক আছে? কিসের মিক্সিং হয়? জিনের মিক্সিং হয়, সেটাও আমি বলবো। জিনের বা অথবা বিনিময় ঘটে। সুন্দর একটা ওয়ার্ড আছে বই, বিনিময় ঘটে।
একটি মাতৃকোষ থেকে, যেটা টুয়াইজেন, সেখান থেকে 4টা হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি হয়, এটা আমরা পড়ে এসেছি। ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে, মানে ক্রোমোজোমগুলা সুন্দর মতো রিঅ্যারেঞ্জমেন্ট হয়। রিঅ্যারেঞ্জ বলতে হচ্ছে ওই যে আমি বলেছি না, আমাদের টোটাল 44 অটোজোম আছে, আর 1 পেয়ার হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম আছে। এরা আমাদের নিউক্লিয়াসের মধ্যে সুন্দর করে স্বতন্ত্রভাবে বড় থেকে ছোট হিসাবে বিন্যস্ত হয়ে থাকে, মা এবং বাবার পেয়ারগুলা মিলে মিলে। ক্লিয়ার? আচ্ছা, ক্রসিং ওভার এবং ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে এই প্রক্রিয়ায় উৎপন্ন কোষগুলো কখনোই মাতৃকোষের সমগুণ সম্পন্ন হবে না, কারণ এদের মধ্যে রিডিস্ট্রিবিউশন ঘটে, জিনের বিনিময় ঘটে। এজন্য বাচ্চার মধ্যে মা এবং বাবা উভয়ের বৈশিষ্ট্যই আসে, শুধু মায়েরটা আসে না বা শুধু বাবারটা আসে না। যদি মা বাবারটা আসতো সেটা মাইটোসিস হয়ে যেত, মানে শুধু মায়ের বৈশিষ্ট্য শুধু বাবার বৈশিষ্ট্য, কারণ মাইটোসিস আমরা বলেছিলাম না হুবহু একই রকম কোষ তৈরি হয়, কিন্তু এখানে তো সেটা হচ্ছে না। এই কোষগুলোর মধ্যে যখন বিভাজন হচ্ছে, ক্রোমোজোমগুলোর মধ্যে জিনের বিনিময় হচ্ছে। ক্লিয়ার? কিভাবে কি হচ্ছে এগুলো এখন বুঝবা না, আমি বুঝালে তারপর আশা করি ধরতে পারবা। জাস্ট প্রত্যেকটা পয়েন্ট যেগুলো হাইলাইট করা ওগুলো তোমাদের বইয়ে দাগায় রাখো। এবার আসো, এখন আমরা চলে যাচ্ছি একটা কঠিন জিনিসে, একটু মনোযোগ দিবা এখন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে দেখো বাবু, আমরা পড়বো হচ্ছে কি মিওসিস। ঠিক আছে, আমি বলেছি মিওসিস বা মায়োসিস 2টা ধাপে হয়। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে মায়োসিস 1 এবং দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে মায়োসিস 2। মনোযোগ দিয়ে শুনবা। তাহলে মায়োসিস 2টো ধাপে হচ্ছে। 1 নাম্বার হচ্ছে মায়োসিস 1 আর 2 নাম্বার হচ্ছে মায়োসিস 2, যেটা আসলে কি বিভাজন? মাইটোসিস বিভাজন, তাই না? মায়োসিস 2টা আসলে কি বিভাজন? মাইটোসিস বিভাজন। তাই তো পড়েছি আমি, একদম শুরুতে কিন্তু বলে দিছিলাম। মায়োসিস 1-এই আমি বলেছিলাম মায়োসিসে যদি আমার মেইন কোষটা থাকে টুয়াইস এন, তাহলে মায়োসিস 1-এই সেটা এন হয়ে যাবে এবং কয়টা কোষ তৈরি হবে? 2টা কোষ। আর মায়োসিস 2-তে গিয়ে ওই 2টা কোষ থেকে, মানে ধরো এই 2টা কোষ থেকে হবে এরকম 2টা 4টা কোষ, এবং এখানে সবগুলাই এন হবে। তার মানে এখানে ক্রোমোজোম সংখ্যার কোনো হ্রাস বৃদ্ধি হয় নাই, যা ছিল তাই আছে। সো এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন দেখো বাবুরা, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে এই কোষ চক্রের মধ্যে এতটুকু হয়েছিল আমাদের মাইটোসিস, মনে আছে? মাইটোসিস, আর বাকি পুরা দশাটাই ছিল ইন্টারফেজ দশা। আইপি লিখলাম, পুরাটাকে আমরা বলেছিলাম সেল সাইকেল। ঠিক আছে, সেল সাইকেলের মধ্যে এতটুকু হচ্ছে মাইটোসিস আর বাকি পুরোটাই হচ্ছে ইন্টারফেস। তার মানে প্রতিবার মাইটোসিসের আগে তার রেস্টিং একটা ফেজ থাকে, যেটাকে বলে ইন্টারফেস। ঠিক আছে, মানে একবার মাইটোসিস হয়, তারপর সে রেস্ট নেয়, তারপর আবার সে পরীক্ষায় বসে। ওইভাবে পরীক্ষা দিয়ে তোমাদের বলছিলাম। এখানে কিন্তু মিওসিসের পরে এমন না, একদম মিওসিস শুরুর আগেই ইন্টারফেস হয়ে যায়। ঠিক আছে, তারপরে মিওসিস 1 হয়, দেন মিওসিস 2 হয়। 1 আর 2 এর মাঝখানে যে স্টেপটা হয় সেটার নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। খেয়াল করবা, 1 আর 2 এর মাঝে যে স্টেপটা, এটার নাম হলো ইন্টারকাইনেসিস। এই ইন্টারকাইনেসিস, এখানে হয় ইন্টারফেস, এখানে হয় 1 আর 2 এর মাঝখানে ইন্টারকাইনেসিস। এখানে কিছু প্রোটিন তৈরি হয়, কিছু আরএনএ তৈরি হয়, কিন্তু এখানে কোনো ডিএনএ অনুলিপন হয় না, যেটা ইন্টারফেজে হইতো। ইন্টারফেজে কি হয়েছিল? G1-এ প্রোটিন তৈরি হয়েছিল, আরএনএ তৈরি হয়েছিল। এস ফেজে গিয়ে ডিএনএ দ্বিত্বন হয়েছিল। আবার আমাদের যে G2 ফেজ ছিল সেখানে আরও কিছু আমাদের প্রোটিন তৈরি হয়েছিল, তাই না? কিন্তু এখানের মধ্যে মনে রাখবা যে আমার মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝখানে ইন্টারকাইনেসিস হয়, যেখানে প্রোটিন এবং আরএনএ তৈরি হয়, কিন্তু কোনো ডিএনএ এর অনুলিপন এখানে হবে না। আর ইন্টারফেসটা হয়ে যাবে একদম মিওসিসের শুরুতেই, এর মাঝখানে কোনো ইন্টারফেস হবে না। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে মিওসিস 1 এর মাইটোসিসের যেরকম 5টা ধাপ আমরা পড়েছিলাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর মাঝখানে একটা পড়েছিলাম প্রোমেটাফেজ। এখানেও মায়োসিসের ভাগ ওই 5টাই, কিন্তু প্রোমেটাফেজটা এই বইয়ে দেয় নাই, বা অনেক বই, মানে এখন প্রোমেটাফেজ ধাপটা অনেক সময় ব্যবহার করা হয় না। সো প্রোমেটাফেজ ছাড়া বাকিগুলো সেম। প্রোফেজ 1 কেন বলতেছি? কারণ এটা মিওসিস 1 এর বিভাজন। মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 শেষ। তাহলে কোন ধাপটা নাই? প্রোমেটাফেজ ধাপটা নাই।
এবং মায়োসিস টুতেও দেখো সেম ভাবে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু এবং টেলোফেজ টু আছে। ক্লিয়ার? আচ্ছা, এই প্রোফেজ 1 যে ধাপটা, এটা একটা দীর্ঘস্থায়ী পর্যায়, এটাকে আবার 5টা ভাগে ভাগ করা হয়। এটা হয়তো অনেক সময় লাগে। এটা হলো লেপটোটিন, লেজা পেডি, মনে রাখবা লে যা পে ডি ডা। লে মানে হচ্ছে লেপটোটিন, যা মানে হচ্ছে জাইগোটিন, প্যা মানে হচ্ছে প্যাকাইটিন, ডি মানে হচ্ছে ডিপ্লোটিন, আর ডা মানে হচ্ছে ডায়াকাইনেসিস। ঠিক আছে, টোটাল ধাপ কয়টা? 5টা। তাহলে এখন আমি সহজ করে বলি, মিওসিসের 2টা ধাপ আছে, মিওসিস 1, মিওসিস 2। 2টা ধাপের মাঝখানে যে ধাপটা তার নাম হলো ইন্টারকাইনেসিস। এখানে কি হয়? প্রোটিন এবং আরএনএ তৈরি হয়, কিন্তু কোনো ডিএনএর অনুলিপন হয় না। মিওসিস 1-এর আগেই ইন্টারফেস হয়ে যায়, ওটা মনে রাখার দরকার নেই, এই 2টা মনে রাখো। মিওসিস 1টাই হলো আমার হ্রাসমূলক বিভাজন, আর মিওসিস 2টাই হলো আমার সমীকরণিক বা মাইটোটিক বিভাজন। মিওসিস 1-এরও 5টা ধাপ, মিওসিস 2-এরও 5টা ধাপ। ঠিক আছে, মানে যেটা মাইটোসিস সেটারও 5টা ধাপ, কিন্তু আমরা প্রো মেটাফেজটা উজ্জ্ব রেখে পড়তেছি। তাহলে প্রোফেজ 1, 2 এভাবে, মানে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, আবার এখানে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। প্রোফেজ 1-এর ভাগটা আবার অনেক বড়, মানে পুরো ধাপটা অনেক দীর্ঘস্থায়ী। 5টা ভাগে ভাগ করা হয়, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং লাস্টেরটা হচ্ছে ডায়াকাইনেসিস। এখন আমরা এই 5টা ধাপ স্টেপ বাই স্টেপ পড়ব। যতটুকু আমি বলবো শুধু অতটুকুই পড়বা, এক্সট্রা বেশি পড়তে যাবা না। তার আগে তোমরা আমাকে একটা উত্তর দাও, নিচের কোনটা মিওসিসের বৈশিষ্ট্য নয়? এটা যেহেতু আমি বৈশিষ্ট্য পড়াই ফেলছি, সেজন্য আমি এটার প্রশ্নটা রেখেছি। কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না, নিউক্লিয়াস 2বার এবং ক্রোমোজোম 1বার বিভক্ত হয়, এই বিভাজনে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, অপত্য কোষের ক্রোমোজোমের গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোমের সমগুণ সম্পন্ন হয়। এটা একটু মনে রাখ, মানে খেয়াল করে পড়ে 4টা অপশন পড়ে, এটা ডেন্টালের একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, আমাকে এটার অ্যান্সারটা একটু দিবা। ঠিক আছে, আশা করি তোমরা পারবা। দেখি কে সবার আগে বলতে পারে। ভালো করে পড়ে তারপর অ্যান্সার করবা। হ্যাঁ, কোনটা বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য কিন্তু বলিনি, কোনটা বৈশিষ্ট্য না বলেছি। আচ্ছা, সাকিব বলেছো ডি, মেহনাজ বলেছো ডি, আলদিন বলেছো ডি। আচ্ছা, যারা ডি বলেছো থ্যাংক ইউ, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে তোমাদের ডি নাম্বার। হ্যাঁ, কেন ডি আমি একটু বলে দেই। দেখো, বলেছে কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না, এটা তো ঠিক, হ্যাপ্লয়েড কোষে তো হবে না। হ্যাপ্লয়েড হলে কি হয়ে যাইতো বলো তো? n/2 হয়ে যেত, আর n/2 তো কখনোই সম্ভব না। নিউক্লিয়াস 2বার, সরি, হ্যাঁ এটা ঠিক, n/2 ঠিকই বলেছি। নিউক্লিয়াস 2বার এবং ক্রোমোজোম 1বার বিভক্ত, এটাও কারেক্ট, তাই না? তাহলে এটা ওর বৈশিষ্ট্য। আচ্ছা, এই বিভাজনে 4টা অপত্য কোষের তৈরি হয়, মানে n সংখ্যক 4টা কোষ তৈরি হয়, এটাও ট্রু। তাহলে কোনটা ট্রু না? অপত্য কোষে ক্রোমোজোমের গুণাগুণ মাতৃকোষে ক্রোমোজোমের অর্ধেক বা সমগুণ, এই যে গুণাগুণ সমগুণ সম্পন্ন হবে না, এবং সংখ্যা যদি বলি তাহলে হবে অর্ধেক। ঠিক আছে, আর সমগুণ হবে না কেন বলেছি বলতো? ওই যে ক্রসিং ওভার হয়, জিনের বিনিময় ঘটে, মা এবং বাবার জিনের বিনিময় ঘটে, সুতরাং আমি তো একই রকম গুণ সম্পন্ন অপত্য কোষ পাবো না, তাই না? সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, কিন্তু এইটা মিওসিসের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, এরকম বৈশিষ্ট্য নয় আসলে ওই যে আমি যেরকম প্রথমে প্যাচ লাগাই ফেলছিলাম ওরকম প্যাচ লেগে যেতে পারে, একটু খেয়াল করে পড়বা। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দেই, মিওসিস কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না, এটা ট্রু, কারণ যদি হ্যাপ্লয়েড কোষে হতো তাহলে n/2 হতো, সো এটা অ্যান্সার না। নিউক্লিয়াস 2বার ক্রোমোজোম 1বার বিভক্ত হয়, এটা ঠিক, তাহলে এটাও অ্যান্সার না, কারণ এটা বৈশিষ্ট্য। এই বিভাজনে 4টা অপত্য কোষের তৈরি হয়, এটাও ঠিক, সো এটাও অ্যান্সার না। অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা সমগুণ হয়, এটা ভুল, এজন্য এটাই অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এগুলো একটু ট্রিকি, বুঝতে পারছো? এই ধরনের প্রশ্নগুলো একটু ট্রিকি, সো একটু খেয়াল করে দাগাবা। আচ্ছা, এখন আমরা চলে যাব মিওসিস 1-এর
আমরা যে ধাপটা প্রথম প্রোফেজ 1 ধাপ, সেই ধাপে। তাহলে আমি তোমাদেরকে আবার একটু মনে করাই, মিওসিসের দুটো ভাগ আছে। প্রথম যে ভাগ সেটার নাম হচ্ছে মিওসিস 1। এই মিওসিস 1টাকে আমরা কি বলি? হ্রাসমূলক, মানে এখানে আমার টুয়াইজ এনটা এন হয়ে যাবে। এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কারণ এখানে ক্রোমোজোমের সংখ্যা টুয়াইজ এন থেকে কি হবে? এন হবে। এবং মিওসিস 1-এর প্রথম ধাপ নাম কি? প্রোফেজ 1। ঠিক আছে, মিওসিস 1-এর প্রথম ধাপের নাম হচ্ছে প্রোফেজ 1। এবং এই প্রোফেজ 1-এর আবার কয়টা ধাপ আছে? 5টা ধাপ। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। সো যদি বলে মিওসিস 1-এর 4টা ধাপের মধ্যে কোন ধাপটা হতে সবচেয়ে বেশি সময় লাগে, উত্তর হচ্ছে প্রোফেজ। তাই তো? আমি আবার বলি, মিওসিস 1-এর কয়টা ধাপ আছে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। 4টা অপশন থাকে পরীক্ষায়। কোন ধাপটা হতে সবচেয়ে বেশি টাইম লাগে? উত্তর চোখ বন্ধ করে দিবা প্রোফেজ, কারণ তুমি জানো যে প্রোফেজকে আবার তুমি 5 ভাগে ভাগ করছো, লেজা, পেডি, ডা। থ্যাংক ইউ মেহনাজ তামান্না, আমারও তোমাদের ক্লাস নিতে অনেক ভালো লাগে। আচ্ছা, এখন আসো প্রথম ধাপ, লেপ্টোটিন। আমি তোমাদেরকে আগে লাইনটা দাগাই দিই, তারপর ছবি দিয়ে বুঝাই দিব। লেপ্টো মানে মনে রাখবা, লেপ্টো শব্দটার অর্থ হচ্ছে ফাইন, আর টিন মানে হচ্ছে গিয়ে তোমার সুতা। হ্যাঁ, আমি যদি এখানে লিখে দেই, লেপ্টো মানে হচ্ছে ফাইন, মানে সূক্ষ্ম। আমি বাংলায় লিখতেছি সূক্ষ্ম। আর টিন টিন, ওই যে আমি তোমাদের পড়াইছি না টিন টিনে, টিন মানে হচ্ছে সুতা। তাহলে লেপ্টোটিন ধাপে যেটা হয়, আমি আগে এখানে দেখাচ্ছি, পরে বইয়ের ছবি দেখাবো। ওখানে ক্রোমোজোমগুলা এরকম টিন টিনে সুতার মতো হয়ে থাকে, এরকম ক্রোমাটিন সুতার মতো হয়ে থাকে, এরকম টিন টিনে সুতার মতো। ক্লিয়ার? আমি তোমাদের পড়াইছিলাম, মনে আছে? যখন কাজ শুরু করবে না, রেস্টে থাকবে, তখন এগুলাকে বলে ক্রোমাটিন। যখন বিভাজনে অংশ নিবে, তখন মোটা খাটো হয়, তখন এদেরকে বলে ক্রোমোজোম। আর যখন সেন্ট্রোমিয়ার ছাড়া একটা ক্রোমোজোম 2টা বাহুতে ভাগ হয়, সেটাকে বলা হয় ক্রোমাটিড। তাই না? তাহলে এখানে নাম হলো প্রথম ধাপ লেপ্টোটিন, মানে কাজ মাত্র শুরু করছে, এখনো রেস্টেই ছিল সে এতক্ষণ। তাহলে ওর ক্রোমোজোমগুলা কিরকম হবে? টিন টিনের সুতার মতো, এজন্য নাম হয়েছে লেপ্টোটিন। ক্লিয়ার? দেখো লিখাই আছে, জল বিয়োজনের ফলে, এবং সুতার মতো যদি খেলে কি সুতার মতো হয় না, বিয়োজন করলে সুতার মতো হবে। বিয়োজন করলেই তো মানুষ টিন টিনে শুকনা হয়ে যায়, তাই না? তাহলে জল বিয়োজনের ফলে চিকন সুতার ন্যায় যখন অবস্থান করে, তখন সেগুলাকে বলা হয় লেপ্টোটিন ধাপ। ক্লিয়ার? এই কথাটাই হচ্ছে আমরা মনে রাখবো, আর কিচ্ছু না। ক্লিয়ার? তাহলে লেপ্টোটিন থেকে যদি একটা লাইন মনে রাখতে বলে, বলবা লেপ্টোটিন তো প্রোফেজ 1-এর প্রথম ধাপ। মনে রাখো, এখানে আমার ক্রোমোজোমের সংখ্যা আমি কি করব? অর্ধেক করব। তো ক্রোমোজোমগুলো শুরুতেই তো আর ক্রোমোজোম হবে না, টিন টিনে সুতার মতো থাকবে। সো ক্রমাগত জল বিয়োজনের ফলে চিকন সুতার ন্যায় অবস্থানটাকে আমরা বলি লেপ্টোটিন পর্যায়। ছবিটাতে জাস্ট আমি যেভাবে আঁকছি এভাবে এঁকে দিবা। ক্লিয়ার? আচ্ছা, শেষ। এখন আসো ছবিতে যাই। এই যে দেখো, এই ছবিটাতে দেখো, এই লেপ্টোটিনটা দেখো, জাস্ট সুতার মতো তুমি এভাবে এঁকে দিবা, একটা একটা বাহু দিবা। এখানে কিন্তু এরকম করে দিবা, হ্যাঁ, একটা একটা, 2টা দিবা না, 2টা দিলে পরে প্যাচ লেগে যাবে, একটা একটা দিবা। এবং মাঝখানে অবশ্যই একটা কি দেখাবা? সেন্ট্রোমিয়ার দেখাবা। সেন্টারে থাকে, এই জন্য এটাকে কি বলে? সেন্ট্রোমিয়ার। শেষ, আর কিচ্ছু দেখাবা না, সেন্ট্রোমিয়ার। ক্লিয়ার এতটুকু? এবং এখানে দেখো নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু করেছে, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু করেছে। এই কথাগুলো আমরা মাইটোসিসে পড়েছি, তো এখানে এগুলো এত ইম্পর্টেন্ট না। এখানে মেইনলি ক্রোমোজোম নিয়ে আমাদের কাজ কারবার। সুতরাং তোমাদের রিটেনে আসলে এটা খুবই ইম্পর্টেন্ট, প্রোফেজের 5টা ধাপ খুবই ইম্পর্টেন্ট। সরি, 4টা ধাপ, যদিও মানে প্রোমেটাফেজটা তো অনেক বই বলে না। সো এই 4টা ধাপ খুবই ইম্পর্টেন্ট, এই জন্য ক্রোমোজোমের কথাগুলো ঠিক মতো লিখলে আর এই 4টা ছবি দেখালে আর কোনো অসুবিধা নাই। ঠিক আছে? সরি, প্রোফেজের 5টাই ধাপ, মিওসিস 1-এর 4টা ধাপ। আমি বারবার জিনিসটা পেঁচাই ফেলতেছি। আচ্ছা, তো যেটা বলতেছি, যদি প্রোফেজ আসে তাহলে তোমরা 5টা ধাপ লিখবা, লেজা, পেডি, ডা। আর যদি মিওসিস 1-এর ধাপ আসে তাহলে 4টা ধাপ, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। কিন্তু সেই 4টার মধ্যেও প্রোফেজের 5টা ধাপ তোমাকে উল্লেখ করতে হবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এত বড় প্রশ্ন আসলে আসে না, আসলে শুধু আসবে প্রোফেজ 1-এর ধাপগুলা বর্ণনা করো। তখন তুমি কয়টা ধাপ লিখবা? 5টা। প্রথম ধাপটা কি? লেপ্টোটিন। লেপ্টো মানে ওরা লেপ্টে লেপ্টে থাকবে,
টিন টিনে সুতার মতো অবস্থান হয়ে থাকবে। কেন সুতার মতো হয়েছে? কারণ জল বিয়োজন হয়েছে। সো আমি ছবিগুলাতে একটা করে বাহু দেখাবো, দুইটা করে দেখাবো না, মানে আমি ছবিটা আঁকবো হচ্ছে এইভাবে, ক্লিয়ার? এবং মাঝখানে কি দিব? সেন্ট্রোমিয়ার দিব। ক্লিয়ার এতটুকু কথা? আচ্ছা, শেষ। তাহলে আমার লেপ্টোটিন ধাপে আর কিছু নাই। এখানে কিছু লেখা আছে, এটা ফুলের তোড়ার মতো দেখতে মনে হয়, এই জন্য এটাকে অনেকে বুকে ক্রোমোজোম বলে, মানে যে আমরা যে ফুলের বুকে দেই ওইটার জন্য, ওইটা এখানে দরকার নেই, তুমি জাস্ট আমি যে লাইনটা বলেছি ওটা মনে রাখলেই হবে। নেক্সট প্রোফেজ 1-এর যে ধাপ আছে লেপ্টোটিনের পরে, নাম কি? জাইগোটিন। লে যা, তাহলে এটা হচ্ছে জাইগোটিন। লেখাটা পরে দেখাচ্ছি, ছবিটা আগে দেখাচ্ছি। জাইগো মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, বাবুরা এটা খুব খেয়াল করে শুনবা। জাইগোস মানে হচ্ছে জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া বলে না, এরকম। জাইগোস মানে জোড়া জোড়া, এবং টিন মানে সুতা, তাহলে এখানে সুতাগুলা জোড়ায় জোড়ায় থাকবে। অর্থাৎ এই যে আমার টিনের সুতাগুলা ছিল, এরকম ছিল না, ওরা এখন জোড়ায় জোড়ায় থাকবে। এবং আমি তোমাদেরকে একটু আগে বলেছি, ওই জোড়া মানে একটা মার থেকে আসা একটা অংশ, বাবার থেকে আসা অংশ, তার মানে এইখানের মধ্যে এরকম জোড়ায় জোড়ায় থাকবে। আবার ধরো আমি এখানে আঁকলাম এই এটা একটা নিউক্লিয়াস দেখাচ্ছি, তাহলে এরকম কয়টা ক্রোমোজোম থাকে? 46 ক্রোমোজোম থাকে, 23 জোড়া করে। প্রত্যেকটা জোড়া একটা অংশ মার থেকে আসে, একটা অংশ বাবার থেকে আসে। শুরুতে বড়গুলা থাকে, শেষের দিকে হচ্ছে ছোটগুলা, লেন্থে যারা ছোট সেগুলা থাকে। তো আমি একটা বড় দেখালাম, একটা ছোট দেখালাম, ঠিক আছে? তাহলে এই যে দুইটা জোড়া হইল, এটাকেই বলা হয় জাইগোটিন পর্যায়। ক্লিয়ার? জোড়ায় জোড়ায় হলো। এবং এই যে দুইটা জোড়া একসাথে বাঁধলো, মানে বলে না বন্ধনে বাঁধলো, মানে কাছাকাছি এসে লাগলো, এদেরকে বলা হয় বাইভ্যালেন্ট ক্রোমোজোম। বাইভ্যালেন্ট ক্রোমোজোম, বাই মানে দুইটা, ভ্যালেন্ট মানে বন্ধন হইল ওদের মধ্যে। ক্লিয়ার? এবং এই যে ওরা কাছাকাছি আসলো, মানে এই ধরো 23 জোড়া আলাদা আলাদা, এই যে এখানে দেখো 23 জোড়া কি ছড়াই ছিটে আছে না? এখন কে কাকে চিনে চিনে আসবে? ধরো তুমি কার সাথে স্কুলে গেলে বন্ধুত্ব করবা? যার সাথে তোমার পড়াশোনা মিলে, যার সাথে তোমার নাম্বার ভালো মিলে। ধরো তুমিও হচ্ছে অঙ্ক পারো না, ও অঙ্ক পারে না, তাহলে তোমরা কি বন্ধু করবা? মানে নিজেদের মধ্যে কি করবা? একটা ফ্রেন্ডশিপ করবা। কিন্তু ধরো তুমি খুব ভালো, মানে ম্যাথ পারো না, আর ও খুব ভালো ম্যাথ পারে, তখন তোমার মনে হয় ভালো ও তো পারে, ওর পাশে বসলে আমার কাছে নিজেকে আরো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে আমি ভুগবো, এরকম অনেক সময় থাকে না? সো আমরা কিন্তু যার সাথে আমাদের মেন্টালিটি মিলে, গল্প মিলে, যার সাথে আমাদের পড়াশোনার স্টাইল মিলে, তাদের সাথে আমরা বন্ধুত্ব করি। সেম ভাবে এখানে যে আমার একটা নিউক্লিয়াসে 23 জোড়া ক্রোমোজোম আছে, এরা যখন একটা আরেকটার সাথে বন্ধু পাতাবে, মানে জোড়া করবে, তখন যারা নিজেদের মধ্যে একই রকম বৈশিষ্ট্য পাবে, অর্থাৎ যারা দেখবে যে ওর লেন্থ আর ওর লেন্থ, মানে বাহুর লেন্থ আবার এই বাহুর লেন্থ সমান, সেন্ট্রোমিয়ারের অবস্থান মাঝে মাঝে মানে মাঝখানে আছে, তাহলে একই রকমগুলো একসাথে জোড়া বাঁধবে, এটাকেই বলে হোমোলগাস ক্রোমোজোম। ক্লিয়ার? ওই যে আমি একটু আগে বৈশিষ্ট্য বলছিলাম না, যে এখন বলে রাখতেছি, পরে গিয়ে বুঝবা, এই যে এখন বলতেছি। তাহলে যখন একই রকম ক্রোমোজোম, যাদের বাহুর দৈর্ঘ্য সমান, সেন্ট্রোমিয়ারের অবস্থান সমান, এরা যখন দুইটা জোড়া লাগবে, এদেরকে বলবো বাইভ্যালেন্ট ক্রোমোজোম। এবং এরা কি টাইপের ক্রোমোজোম? একই রকম বৈশিষ্ট্য, তাহলে এরা হোমোলগাস ক্রোমোজোম। এবং এই প্রক্রিয়াটা যেহেতু জোড়ায় জোড়ায়, এটাকে বলা হচ্ছে জাইগোটিন প্রক্রিয়া। এবং যেই প্রক্রিয়ায় ওরা এসে একসাথে জোড়া লাগতেছে, সেটাকে বলা হয় হচ্ছে সিনাপসিস। সিনাপসিস। বাবুরা এই শব্দগুলো তোমাদের জন্য নতুন, কিন্তু তোমরা যদি বাংলা করে পড়ো তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে। তাহলে আমি আবার বলি, আমি এখন যে প্রক্রিয়াটা পড়াচ্ছি জাইগোটিন। জাইগোট কথাটা মানে আমরা জানি শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে কি হয়? জাইগোট হয়। তাহলে জাইগোটিনে কি হবে? জোড়া বাঁধবে। কারা জোড়া বাঁধবে? বাবা এবং মার থেকে আসা ক্রোমোজোমগুলা, যারা আসলে ক্রোমাটিন অবস্থায় আছে। এরা যখন জোড়া বাঁধবে, ওরা দেখবে কাদের দৈর্ঘ্য সমান, কাদের সেন্ট্রোমিয়ারের অবস্থান একই জায়গায়, তাদেরকে হোমোলগাস ক্রোমোজোম বলবো। তাহলে হোমোলগাস ক্রোমোজোমগুলো একসাথে এসে জোড়া বাঁধবে। যেই প্রক্রিয়ায় জোড়া বাঁধবে এদেরকে বলা হচ্ছে সিনাপসিস প্রক্রিয়া। এবং এই দুইটা জোড়া বাঁধা ক্রোমোজোমকে একসাথে আমরা বলি বাইভ্যালেন্ট ক্রোমোজোম। এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলি জাইগোটিন, পর্যায়টাকে আমরা বলি জাইগোটিন পর্যায়। ক্লিয়ার? এতটুকু আশা করি বুঝতে পারছো। শব্দগুলো তোমাদের জন্য একটু নতুন, আমি যতটুকু সহজ করে বলা যায় বলে দিছি। দেখো জাইগোটিনে তোমাদের বইয়ে কি কি লেখা আছে, খুব মনোযোগ দিবা। জাইগোস শব্দের অর্থ হচ্ছে জোড়া বাঁধা। তার মানে আমি যদি এখানে আঁকি,
এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোমটা জোড়া বেঁধেছে, এটা আসছে ধরো বাবার থেকে, এটা আসছে মার থেকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো লিখেছে দুটো হোমোলগাস ক্রোমোজোম, বা বাংলায় বললে সমসংস্থ। আমার ইংলিশটাই সহজ লাগে। মুখলেসুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। হোমোলগাস মানে সমসংস্থ, মানে যাদের দৈর্ঘ্য সমান, সেন্ট্রোমিয়ারের অবস্থান একই জায়গায়, এদেরকে বলা হচ্ছে কি হোমোলগাস ক্রোমোজোম। আচ্ছা, এই যে এরা জোড়া বাঁধলো, এই প্রক্রিয়াটাকে বলে সিনাপসিস। তাহলে এই প্রক্রিয়াটাকে কি বললো? সিনাপসিস। এবং এই জোড়াটাকে একসাথে, মানে দুটা জোড়াকে একসাথে, আমরা দুজন জোড়া মানে একই রকম দেখতে হলে টুইন বলি না, আলাদা আলাদা করে বলি না, তো সেই জোড়া বাঁধানো একসাথে এটাকে বলে বাইভ্যালেন্ট ক্রোমোজোম। অথবা আমরা এরকম নায়ক নায়িকা একসাথে থাকলে কাপল বলি, এরকম। তাহলে এই দুইটাকে একসাথে আমরা বলতেছি বাইভ্যালেন্ট ক্রোমোজোম। ক্লিয়ার? আবার বলে দেই যাতে তোমাদের মধ্যে মানে কনফিউশন না হয়। জাইগোটিন পর্যায়ে আমার যেই ছোটানো আমার যে ক্রোমাটিনগুলা ছিল লেপ্টে লেপ্টে, তারা একসাথে জোড়া বাঁধবে। মায়ের থেকে একটা অংশ আসবে, বাবার থেকে একটা অংশ আসবে। মায়ের থেকে একটা, বাবার থেকে একটা। এদেরকে বলবো হোমোলগাস, কারণ এরা একই দৈর্ঘ্যের, এদের সেন্ট্রোমিয়ারের লোকেশনও একই জায়গায়। যে প্রক্রিয়া এরা জোড়া বাঁধবে সেটাকে বলে সিনাপসিস। এবং এদেরকে একসাথে আমি কাপল না বলে বলতেছি কি বাইভ্যালেন্ট। ক্লিয়ার? এই চারটা শব্দ জাস্ট আমরা জাইগোটিনে বলবো। তাহলে আমার দুটো ধাপ হয়ে গেল বাবুরা, লে, যা, পে, ডি, ডা, পে। এখন আমি 3 নাম্বার ধাপে যাব। এই ধাপটার নাম হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন বলার আগে আমি একটু তোমাদের ছবিটা দেখাই। এই ছবিটা আমি অলরেডি বলে দিছি তোমাদের, জাস্ট আমি একটা জিনিস দেখানোর জন্য আনছি। সেটা হচ্ছে দেখো, এই যে ক্রোমোজোমটা, এখন আমরা এতক্ষণ আমি তোমাদেরকে দেখাইছি কিভাবে, দেখো এইভাবে দেখাইছি না, এই যে এরকম দেখাইছি। তো এখন তো কোষ বিভাজন করতেছে, তাই না বাবুরা? এখন তো আর ক্রোমাটিন বলবো না, এখন কিন্তু আমাকে ক্রোমোজোম বলতে হবে। ক্লিয়ার? তো যখন ক্রোমোজোম বলবো তখন হচ্ছে এরকম এরা 2 ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এই যে 2 ভাগ হয়ে এভাবে 4টা করে দেখাতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ এই যে আমার সেন্ট্রোমিয়ারটা ছিল এখানে, এটা বাদে, এই যে এটা দিয়ে যদি দেখাই, এটা বাদে এই দুইটা অংশ এরকম 2 ভাগ হয়ে যায়, 2 ভাগ। ক্লিয়ার? তাহলে আমরা একটু যদি মনোযোগ দাও, একটা পাইছিলাম হচ্ছে বাবার থেকে এই ক্রোমোজোমটা, আমি যদি তোমাদেরকে দেখাই, বাবার থেকে পাইছিলাম নীল ক্রোমোজোমটা, আর মার থেকে পাইছিলাম হচ্ছে লাল ক্রোমোজোম। এটা তো হোমোলগাস ক্রোমোজোম, একটু আগে যা পড়াইছি। ক্লিয়ার? আমরা বাবার থেকে পাইছিলাম হচ্ছে নীল ক্রোমোজোম, আর মার থেকে পাইছিলাম লাল ক্রোমোজোম। একটা একটা বাহু যুক্ত পাইছিলাম, 3 সুতার মতো। এখন তো ওরা কাজ শুরু করছে, তাই না? কোষ বিভাজন শুরু করছে, সুতরাং ওরা এখন ডুপ্লিকেট হবে, মানে এরকম 4 বাহু যুক্ত ক্রোমোজোমে পরিণত হবে, কিন্তু সেন্ট্রোমিয়ার বিভাজিত হবে না, এটা ভাগ হবে না। বুঝতে পারছো? এতটুকু আশা করি বুঝছো। এখন দেখো, এই যে মারটা আর এই যে বাবারটা, তাই তো? হ্যাঁ, এই যে মারটা, এটা বাবারটা। বাবার এগুলাকে তখন ক্রোমাটিড বলে না, মানে যখন আমি তোমাদেরকে এটা পড়াইছি, সেন্ট্রোমিয়ার বাদে এই যে এরকম 2 ভাগে ভাগ হয়, এই যে অনুদৈর্ঘ্যভাবে যে 2 ভাগে ভাগ হয় সেন্ট্রোমিয়ার বাদে, এদেরকে ক্রোমাটিড বলে না? ক্রোমাটিড বলে। তো সুতার মতো হইলে ক্রোমাটিন, কাজকর্ম শুরু করলে মোটা হলে ক্রোমোজোম, আর সেন্ট্রোমিয়ার বাদে 2 ভাগে ভাগ হলে বলে কি? ক্রোমাটিড। তাই তো? তাহলে বাবুরা দেখো, যখন বাবার এই ক্রোমোজোমটার 2টা বাহু বলবো, মানে নীল নীল 2টা, এরা হবে সিস্টার ক্রোমাটিড। বলে না একই মায়ের পেটের বোন, তাই তো? মানে একই, আমার উৎপত্তি একই জায়গায় বাবার থেকে, এজন্য এটা হচ্ছে কি? সিস্টার। কিন্তু এই ক্রোমাটিডের সাথে বাবুরা খুব খেয়াল করবা, যখন এই ক্রোমোজোমের ক্রোমাটিডটা মিলবে, মানে এই বাবারটার সাথে মারটা যখন মিলাবো, তখন এদেরকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট প্যাকাইটিন বুঝার জন্য, না হলে বুঝতে পারবা না। আমি আবার বলে দিই, আমি পুরা ছবি তোমাদের আঁকাইছি হচ্ছে এইভাবে, একটা একটা করে। একটা বাবার অংশ ছিল, আবার একটা মায়ের অংশ ছিল, তাই তো? এখন ওরা কোষ বিভাজনে ঢুকে গেছে, তখন এদের এই যে বাহুটা, এটা সেন্ট্রোমিয়ার বাদে বাকিটা এরকম 2 ভাগে বিভাজিত হইল, 4 বাহু বরাবর, 4টা বাহু হইল আর কি। উপরেরটা ক্ষুদ্র বাহু, লম্বা বাহু, ওগুলা বলতে যাচ্ছি না, জাস্ট 4 বাহু হইল। তো এই যে ভাগ হলো, এদেরকে তখন বলা হচ্ছে কি? ক্রোমাটিড। এই ক্রোমাটিডে যখন বাবারটার থেকে যে 2টা ক্রোমাটিড, এদেরকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। আর একটা বাবার একটা মায়ের যদি হয়, মানে 2টা থেকে যদি আমি আনি, এটাকে বলবো নন সিস্টার ক্রোমাটিড।
নন সিস্টার ক্রোমাটিড। এটা কি বুঝছো কিনা আমাকে একটু বলো তো। এবং দাঁড়া আরেকটু বলে নেই, এই যে একটা বাবার অংশ, এই যে একটা মার অংশ, দেখো এদের মধ্যেই যদি এরকম ক্রসিং ওভার হয়, তাহলে কি নতুন যখন আমার কোষে গিয়ে ক্রোমোজোম যাবে, তখন অর্ধেক অংশ বাবার যাবে, অর্ধেক অংশ মার যাবে না। ক্রসিং ওভার মানে বুঝছো তো, মানে দুইটার মধ্যে এরকম ক্রস হবে, ক্রস হয়ে ওর একটু অংশ ওর কাছে চলে যাবে, ওর একটু অংশ ওর কাছে চলে যাবে। তাহলে নতুন যখন আবার ভাগ হবে ক্রোমোজোমগুলা, দুই কোষে যাবে, দুইটা দুইটা কোষ তৈরি হবে, সেখানে অর্ধেক মায়ের অংশ যাবে, অর্ধেক বাবার অংশ চলে যাচ্ছে না, কারণ জিনের বিনিময় হচ্ছে না। ক্রোমোজোমের মধ্যে তো হাজার হাজার জিন আছে, বুঝতে পারছো। তাহলে এই জিনিসটা বুঝছো কিনা খালি আমাকে বলো, মানে সিস্টার আর নন সিস্টার জিনিসটা বুঝছো কিনা। একই জায়গা থেকে আসা ক্রোমোজোম, মানে বাবার থেকে আসা ক্রোমোজোম যখন অনুদৈর্ঘ্যভাবে দুই ভাগে বিভক্ত হয় দুটি ক্রোমাটিডে, বা মার থেকে আসা ক্রোমোজোম যখন দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, সেটাকে বলে সিস্টার ক্রোমাটিড। আর যখন মা এবং বাবার ক্রোমাটিড দুইটা পাশাপাশি থাকে, তাদেরকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। এবং জিনের বিনিময়টা সিস্টার না নন সিস্টার, কোন ক্রোমাটিডের মধ্যে ঘটে, এটা আমাকে বলো। আমাকে খালি এটা বলো যে তাহলে ক্রসিং, আমি এখনো ক্রসিং ওভারে যাই নাই, আমি জাস্ট তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে তোমরা বুঝছো কিনা, যে সিস্টার ক্রোমাটিড না নন সিস্টার ক্রোমাটিড বলো তো। ক্রসিং ওভার মানে জিনের বিনিময়, তা বাবার ক্রোমাটিডের মধ্যে কি বিনিময় ঘটবে, তাহলে তো নতুন কোষে আমি সব বাবার বৈশিষ্ট্য পাবো। আবার শুধু মায়ের ক্রোমাটিডের মধ্যে বিনিময় ঘটবে, তাহলে তো আমি সকল কোষে মায়ের অংশই পাবো। তাহলে কি সিস্টার ক্রোমাটিড হবে না নন সিস্টার ক্রোমাটিড হবে, এটা আমাকে বলো। আরও তোমাদের আমি ক্লিয়ার করে আবার বলবো, বাট এতটুকু এই জিনিসটা খালি বুঝছো কিনা বলো। ভেরি গুড, আনাস আয়ান নন সিস্টার ক্রোমাটিডে ঘটে, বুঝতে পারছো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আমি আবার এখন প্যাকাইটিন পড়াতে গেলে বলবো। ওইখানে কয়টা ক্রোমাটিড আছে কোনখানে বাবু? ক্রোমাটিড হচ্ছে দুইটা হবে, এই যে, আর বাহু হচ্ছে যে এখানে দুইটা, এইটা বাহুতে যাচ্ছি না, ক্রোমাটিড হবে দুইটা, ক্রোমোজোম একটা, বাট যখন দুই ভাগে ভাগ হয় তখন ক্রোমাটিড হচ্ছে দুইটা। নন সিস্টার, নন সিস্টার, নন সিস্টার। থ্যাংক ইউ ভেরি মাচ আলদিন, সবাইকে যারা কমেন্ট করেছো সবাইকে আছে। এবার আমি আগের স্লাইডটা যাই, এই যে দেখো। আচ্ছা, আগের স্লাইডে যাওয়ার আগে আমি তোমাদের বইয়ের ছবি দেখে একটু পড়াই, তাইলে তোমাদের জন্য সহজ হবে। দেখো বাবুরা, লে যা পে ডি, এটার নাম হলো প্যাকাইটিন পড়বো আমরা এখন। হ্যাঁ, তাহলে প্যাকাইটিনে দেখো, মনোযোগ দিবা। এই যে সাদাটা দেখতে পাচ্ছ, এরা দুইটা হলো কি হোমোলগাস ক্রোমোজোম, আমি জাইগোটিনে পড়ে আসছি। এদেরকে আমরা বলতেছি বাইভ্যালেন্ট ক্রোমোজোম, সেটাও পড়ে আসছি। যেই প্রক্রিয়া এসে লাগছে সেটাকে বলে সিনাপসিস, পড়ে আসছি। প্রক্রিয়াটা যে ধাপে পড়েছি নাম ছিল জাইগোটিন, শেষ। এখন আমি প্যাকাইটিনে গেছি। প্যাকা মানে মোটা হয়ে যাওয়া। তাহলে এই পুরা জিনিসগুলা যখন পড়ে আসছিলাম তখন সেটা ছিল এরকম একটা একটা সুতার মতো, এইভাবে ছিল, তাই না বাবুরা? এই বাইভ্যালেন্ট টাইভ্যালেন্ট যা পড়ছি, প্যাকাইটিনে গিয়ে যখন মোটা বলতেছি তখনই কিন্তু এরা ক্রোমোজোম হয়ে যাচ্ছে এবং এই যে ক্রোমাটিড হয়ে যাচ্ছে, মানে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে দেখো, চারটা করে দিছি, বুঝতে পারছো কিনা? একটা একটা ছিল কিন্তু, এখন আমি প্যাকাইটিন পড়ছি। মনে রাখবা, প্যাকা মানে হচ্ছে মোটা, প্যাকা মানে হচ্ছে মোটা, আর টিন মানে হচ্ছে মোটা সুতা। তাহলে এখন এগুলা ক্রোমোজোম হয়ে গেছে। ক্রোমোজোম যখন হয়ে গেছে তখন আমাকে তো যে অংশের বিনিময় করতে হবে, তাহলে আমি ক্রোমোজোমকে যেরকম ক্রোমাটিডে ভাগ করে দিছি। তাহলে দেখো, এটা যদি বাবার অংশ হয় সাদাটা, আর এই কালোটা যদি মার অংশ হয়, তাহলে এই সাদাটা আর এই কালোটা, এদেরকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, আর সাদার দুটাকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আবার এখানে আসো, এই দুইটাকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, কিন্তু এই সাদাটা আর এই কালোটাকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? আচ্ছা, এবং নন সিস্টার ক্রোমাটিড, এবং এই যে চারটা একসাথে অবস্থান করতেছে, চারটা না, দেখো এই যে চারটা না, এক দুই, বাবার দুইটা আবার মায়ের দুইটা, কয়টা হইল? এক দুই তিন চার, তাই তো? এদেরকে বলা হয় টেট্রাড। কি বলা হয়? টেট্রাড। এবং এরা যখন এখানে অবস্থান করে তখন দেখো, এরা কিন্তু এই যে এই বাবারটার মায়েরটাই যে এরকম একটা অংশ নেয় না, মানে ক্রসের মতো, এই অংশটাকে বলা হয় কায়াজমা। কায়াজমা। এবং এখানে
ক্রসিং ওভারটা হয়ে যায়, মানে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভারটা হয়ে যায়। যারা বুঝো নাই বা ধরতে পারো নাই আবার বলতেছি, এটা হচ্ছে বাবারটা। এখন আমি কিন্তু ক্রোমাটিড হিসাবে দেখাচ্ছি। আরেকটা কালি দিয়ে আমি একটু দেখাই। এটা হচ্ছে মায়েরটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, এই বাবার এইটা মানে এই ক্রোমোজোমটা মানে এই ক্রোমাটিডটা আর মায়ের এই ক্রোমাটিডটা, এরা দেখো একসাথে এরকম এক্স এর মতো হয়েছে, তাই না? এবং এদেরকে আমরা কি বলতেছি? নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার। তাহলে যা উত্তর হবে দেখো, ক্রসিং ওভার ঘটতেছে কার মধ্যে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। মানে কায়াজমা সৃষ্টি হচ্ছে কার মধ্যে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। জিনের বিনিময় ঘটতেছে কার মধ্যে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। ক্লিয়ার? এবং এই চারটাকে একসাথে আমরা কি বলবো? টেট্রাড। এটাকে আবার বাইভালেন্ট ক্রোমোজোম বলে দিও না। বাইভালেন্ট মানে যখন একটা একটা বাহু ছিল, ক্রোমাটিন ছিল, তখন বাইভালেন্ট বলছিলাম। যদিও আমরা বলতেছি বাইভালেন্ট ক্রোমোজোম, কিন্তু তখন একটা একটা বাহু ছিল। ক্লিয়ার? মানে যে একটা সুতা দিয়েছিল। টেট্রাড বলবো যখন এই যেরকম দুই বাহু হবে, মানে ক্রোমাটিড যখন হবে তখন আমরা ড ড মনে রাখবো, এটা তোমাদের প্যাচ লাগে। ক্রোমাটিড যখন বলবো তখন টেট্রাড বলবো, আর তিন তিনের সুতা হলে বাইভালেন্ট ক্রোমোজোম বলবো। ক্লিয়ার? নন সিস্টারকে কায়াজমা বলবো। তাহলে হ্যাঁ, নন সিস্টারকে কখন কায়াজমা বলবা? যখন এরকম কায়াজমা ওরা ফর্ম করবে, এরকম ক্রস ফর্ম করবে, তখন কায়াজমা বলবো। ওরা জাস্ট কাছে এসে লাগলেই তো হবে না, যখন এরকম হবে তখন কায়াজমা। তাহলে প্যাকাইটিনে জাস্ট আমরা এতটুকুই মনে রাখবো, প্যাকা মানে হচ্ছে মোটা। তাহলে এখন ক্রোমোজোম তৈরি হবে এবং সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বি দুই অংশে দুটা ক্রোমাটিডে বিভক্ত হবে। এদের যারা একই মা বা বাবা থেকে যদি আসে এদেরকে বলে সিস্টার ক্রোমাটিড। আর যদি মা এবং বাবা এরকম দুইটা ক্রোমাটিড একসাথে থাকে এটাকে বলে নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিডগুলা নিজেদের মধ্যে কায়াজমা বা এক্স আকৃতির গঠন তৈরি করে, এদের মধ্যে ক্রসিং ওভার হয়, এদের মধ্যে জিনের বিনিময় ঘটে। এই তো নন সিস্টারই তো কায়াজমা ঘটতেছে বাবু। দেখো, কায়াজমা কি কখন নিজের মধ্যে ঘটবে? তুমি এটা জাস্ট চিন্তা করো। ধরো এটা হলো বাবারটা, হ্যাঁ, এই যে এটা বাবারটা, আর এটা হলো মারটা। বুঝতে পারছো বাবু? এখন এই বাবারটার মধ্যেই যদি ক্রসিং ওভার ঘটে, পরে যদি আমার এই কোষের মধ্যে ধরে যে দুইটা কোষ তৈরি করলাম, ও এখানে গেল আবার ও এখানে গেল, ও হ্যাঁ, তাহলে কি হলো? ওর মধ্যে তো শুধু ওর বৈশিষ্ট্য চলে গেল, মায়ের বৈশিষ্ট্য তো গেল না। বুঝতে পারছো? নিজের মধ্যে তো ক্রসিং ওভার করে আমার কোনো লাভ নাই। ক্লিয়ার? শেষ এতটুকু। আচ্ছা, এবার আমি তোমাদের বইয়ের লাইনটা দাগাই দিই। এই যে দেখো, প্যাকাইটিন কি কি মনে রাখবা? প্যাকাইটিনের প্যাকা মানে হচ্ছে মোটা। শেষ। ক্লিয়ার? আচ্ছা, প্রতিটা বাইভালেন্টে, বাইভালেন্ট মানে মনে আছে তো, দুইটা হোমোলগাস ক্রোমোজোম কিন্তু তিন তিনের সুতার মতো ছিল, মানে ক্রোমাটিন ছিল। ওই ক্রোমাটিন গুলা যখন প্যাকাইটিনে আসছে, ওরা তো মোটা খাটো ক্রোমোজোম হয়েছে এবং ক্রোমাটিডে ভাগ হয়েছে, তখন এদেরকে বলা হবে টেট্রাড, কারণ তখন চারটা ক্রোমাটিড থাকে। দেখো বাবুরা, ড ড। তাহলে মনে রাখবা, ক্রোমাটিড কখন বলবো? মোটা হইলেই বলবো, মোটা হইলেই সে এরকম বাহু বাহু ভাগ হবে। তাহলে প্যাকাইটিনে ক্রোমাটিড গুলাকে, চারটা ক্রোমাটিডকে একসাথে বলবো টেট্রাড। দুইটা ক্রোমাটিড থাকবে মার, দুইটা ক্রোমাটিড থাকবে বাবার। শেষ। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড সাপোজ মায়ের যদি হয়, সেটাকে বলা হবে সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? একই ক্রোমোজোম মানে একই উৎপত্তি থেকে আসছে, হয় মা নাহলে বাবা। আবার বাবারও যদি দুটো ক্রোমাটিড হতো বলা হতো সিস্টার ক্রোমাটিড। কিন্তু একটা টেট্রাডের মানে একই জোড়া, জোড়া মানে তো টেট্রাড। ক্লিয়ার? মানে দুইটা জোড়া টোটাল, একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলে নন সিস্টার। এটা অনেক কঠিন করে লেখা, জাস্ট খেয়াল করো। টেট্রাডের দুটা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হবে নন সিস্টার। শেষ। বুঝছো? একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড হইলে, ধরো মা বা বাবার কাছ থেকে আসছে, কি বলবা? সিস্টার। আর হচ্ছে দুটা ভিন্ন ক্রোমোজোম আছে, একটা মা একটা বাবার থেকে আসছে, ওদের দুইটা ক্রোমাটিডকে তুমি কি বলতেছো? নন সিস্টার ক্রোমাটিড। এবং এই দুইটা নন সিস্টার ক্রোমাটিড, এই লাইনটা দেখো মেডিকেল অ্যাডমিশনে আসছে, এক্স আকৃতির যে ক্রস চিহ্নের মতো অবস্থান বা গঠন, সেটাকে বলে কায়াজমা। কায়াজমা মানে এরকম ক্রস তৈরি হয়েছে।
বহু বচনে বলে কায়াজমাটা, একই কথা, একটা হইলে কায়াজমা, দুইটা হইলে কায়াজমাটা, মানে একের বেশি। এবং নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই কিন্তু এই জিনের বিনিময় ঘটে বা ক্রসিং ওভার ঘটে, এটাকে বলে জিনের বিনিময়, মানে ক্রসিং ওভারের কারণেই জিনের বিনিময় হয়, মা এবং বাবার বৈশিষ্ট্যের রিডিস্ট্রিবিউশন হয়। এসএসসি 26 হয়ে দেখছো, ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যায়, তারপরে যদি তুমি বুঝতে পারো তাহলে তোমাকে, সেই জন্য আমি অনেক খুশি। আচ্ছা, তুমি অনেক আপগ্রেড হয়ে থাকলা। ওকে, যাই হোক, এখন তোমরা এটুক পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। সো দ্যাট ইজ প্যাকাইটিন। প্যাকাইটিনে আমরা কি মনে রাখলাম? টেট্রাট, সিস্টার, নন সিস্টার। নন সিস্টারের মধ্যে কায়াজমা তৈরি হবে, কায়াজমার ওই জায়গাতে ক্রসিং ওভার হবে, তাহলে জিনের বিনিময় হবে। শেষ। প্যাকাইটিন পর্যন্ত বুঝলে আর কিছু বুঝার নাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো ডিপ্লোটিন। ডিপ্লোটিনে এখন কি হয়, আমার মেইন পড়া কিন্তু এই প্যাকাইটিন টুকুই ছিল, এরপরে তোমরা নিজেরাই পড়তে পারবা, তারপর আমি পড়াবো, বাট প্যাকাইটিন অংশটা বোঝানোটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। তোমাদের জন্য বোঝাটাও মেইন চ্যালেঞ্জ, আমার জন্য বোঝাতে পারাটাও আমার জন্য মেইন চ্যালেঞ্জ। মানে এটা যদি না বুঝে যাও তাহলে আমার ক্লাস পুরাটাই ধরো নষ্ট, আর যদি বুঝে যাও তাহলে অন্য কিছু না পারলেও হবে। বুঝতে পারছো? এই হচ্ছে মেইন কথা। আচ্ছা, এখন ডিপ্লোটিনে কি হয় বাবুরা? ডিপ্লোটিনে যেটা হয় দেখো, একটু মনোযোগ দাও। এই যে দেখো ওদের মধ্যে যে কায়াজমা তৈরি হলো, হ্যাঁ, এই যে কায়াজমা তৈরি হলো না, এই যে কায়াজমা এখানে তো তৈরি হলো, মানে ওরা কাছাকাছি আসলো, দুইটা নন সিস্টার ক্রোমাটিড। আমি এখানে তোমাদের দেখাই, এই যে এরকম হইলো না, এই যে মানে নন সিস্টার ক্রোমাটিড গুলা এরকম কাছাকাছি আসলো, কিন্তু দেখো সেন্ট্রোমিয়ার যেগুলা তারা একজন আরেকজনের থেকে অনেক দূরে সরে গেল, দেখছো? তাহলে ওরা কাছাকাছি আসবে, কিন্তু ওরা না নিজেদেরকে এরকম দূরে চলে যেতে চাবে, ওরা আসতে চাবে না, ওদের মধ্যে এরকম বিকর্ষণ হয়। এই বিকর্ষণের কারণে এরকম লুপ তৈরি হয়। লুপ মানে কি? ওই যে ফাঁসি বলে না, ওইগুলা, ঠিক আছে, এগুলাকে বলে হচ্ছে লুপ তৈরি হয়। থ্যাংক ইউ, বুঝতে পারছো? তাহলে এইখানে ডিপ্লোটিনে জাস্ট এটাই বলবা যে এই যে হোমোলগাস ক্রোমোজোমগুলো আছে, হোমোলগাস মানে বুঝছো তো, হোমোলগাস, আবার তোমরা এখানে প্যাচ লাগাই দিও না যে এটা কেন হোমোলগাস হবে, এরা কেন হোমোলগাস না, এরাই কিন্তু হোমোলগাস ছিল। মারটা আর হলো বাবারটা, এই যে হোমোলগাস ছিল, এরপরে হচ্ছে ওরা এরকম 4 ভাগ হয়েছে, তাহলে এরা তো হোমোলগাসই, তাই না? মানে এটাই তো এটা হয়েছে। তো এই হোমোলগাস ক্রোমোজোমগুলা কায়াজমার জায়গায় যদি ওরা জোড়া লেগে আছে, বাট সেন্ট্রোমিয়ারের কারণে ওদের বিকর্ষণ হচ্ছে, এই যে দেখো বিকর্ষণ, এই জন্য এখানে লুপ বা ফাঁস তৈরি হচ্ছে। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট। শেষ। তাহলে এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের ডিপ্লোটিন স্টেজ শেষ। এবারে দেখো, আচ্ছা সরি, ডিপ্লোটিন হচ্ছে এখানে, হ্যাঁ এখানে আসো। ডিপ্লোটিনের মধ্যে তাহলে এই যে দেখো কথাটা, ক্রোমোজোমগুলো এখানে খাটো এবং মোটা হয় ক্রমাগত সংকোচনের ফলে, এটা আমরা জানি। বাইভালেন্ট ক্রোমোজোমদের মধ্যে পরস্পর বিকর্ষণ শুরু হয়, এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, মানে হচ্ছে এই যে দেখো বাইভালেন্ট মানে এই, এরা বিপরীত দিকে চলে যাবে, ওই দিকে চলে যায়, ওই দিকে চলে যায়, কিন্তু কে বাধা দিবে? কায়াজমা বাধা দিবে। তাহলে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, কিন্তু কায়াজমার স্থানে বাধা প্রাপ্ত হয়। এই বিকর্ষণ একই সঙ্গে কয়েক স্থানে শুরু হতে পারে, এত কিছুর দরকার নাই। এই সরে যাওয়ার কারণে এখানে এরকম লুপের তৈরি হয়। ক্লিয়ার? এই যে সরে যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে প্রান্তের, মানে কায়াজমারা যে প্রান্তের দিকে সরে যায়, যে এদিকে, আর ও যে এদিকে সরে যায়, এটাকে বলে প্রান্তীয়করণ। ক্লিয়ার? আরেকটা টার্ম আছে এখানে দেখো, এই যে এরা বারবার সরে যাচ্ছে বা ঘুরতেছে, রোটেটরি ঘুরছে, এদের জন্য এরা 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। যদি দুইটা লুপ থাকে তাহলে এখানে 90 ডিগ্রি কোণ হয়, এই যে এখানে 90 ডিগ্রি। আর যদি একটা লুপ থাকতো এরকম একটা, তাহলে সেটা হতো 180 ডিগ্রি কোণ। এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, জাস্ট এতটুকুই মনে রাখো। তাহলে ডিপ্লোটিনে তুমি খালি দুইটা কথা বলবা। কি কথা বলবা? যে আমার নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে যে কায়াজমা ফরমেশন হয়েছে সেই জায়গাটা কাছাকাছি থাকবে, কিন্তু সেন্ট্রোমিয়ারগুলো দূরে সরে যেতে থাকবে। সরে যাওয়ার কারণে আমার লুপের তৈরি হয়। ঠিক আছে? দুইটা ক্রোমোজোম, দুইটা যদি আমার কায়াজমা হয় তাহলে লুপ হচ্ছে 90 ডিগ্রি হবে, আর যদি একটা কায়াজমা হয় লুপ হচ্ছে 180 ডিগ্রি হবে। আর কিছু বেশি পড়বা না, বেশি পড়লে দেখবা পরে গিয়ে প্যাচ লেগে গেছে, সব উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, এই যে ছবিটা দেখো, এখানে দেখো, এটা হলো দুইটা আমার কায়াজমা তৈরি হয়েছে 90 ডিগ্রি কোণ। ক্লিয়ার? দুইটা কায়াজমা হইলে কত হবে? 90 ডিগ্রি।
দুইটা কায়াজমা হলে হচ্ছে 90 ডিগ্রি, আর যদি একটা কায়াজমা হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি। যে দুইটা কায়াজমা ছাড়া আছে উল্টা দিকে, ওরা কি হয় আমি পরে বলতেছি। ওরা চলে যায়, ওর সাথে সাথে করেই চলে যায়, ওদের কোনো ভাগটা কিছু হয় না। কি হচ্ছে আমি পরে বলতেছি বাবু, একটু পরে বলতেছি। শেষ, লাস্টে আসো ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস থেকে আর কিছুই বলার নাই। ডায়া মানে হচ্ছে একরস। ডায়া কথাটার অর্থ হচ্ছে একরস, একরস। এখন ডায়াকাইনেসিসে যেটা হয় দেখো, এখানে জাস্ট ওদের অংশের বিনিময় হয়ে গেছে। অংশের বিনিময় মানে জিনের বিনিময় হয়ে গেছে। এবং ডায়াকাইনেসিসে তোমরা জাস্ট একটা কথাই মনে রাখবা, এখানে নিউক্লিওলাসগুলো অদৃশ্য হয়ে যায়। দেখো এই নিউক্লিয়াসে কোথাও কোনো নিউক্লিওলাস নাই, এবং নিউক্লিয়ার এনভেলপ যেটা আছে এই যেটা, এটারও অবলুপ্তি ঘটে, মানে এটাও চলে যায়। এবং প্রাণীকোষে কি হয় এটার আমার দরকার না, আমার জাস্ট মনে রাখতে হবে এই ডায়াকাইনেসিসে আমাদের মাইটোসিসে আমরা বলেছিলাম না লাস্ট স্টেজে গিয়ে মেটাফেজ দশায়, লাস্ট স্টেজে না সরি, মেটাফেজ দশায় গিয়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, মনে আছে? আর লাস্ট স্টেজে তারা আবার এসছিল যখন দুইটা নিউক্লিয়াস ভাগ হয়েছিল। এখানে ডায়াকাইনেসিসে আমার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যাবে। ক্লিয়ার? তাহলে আমি একটু তোমাদেরকে সামারি করে দেই। প্রথম ধাপ আমি পড়ছিলাম মায়োসিস 1-এর আমার প্রোফেজ 1টা। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপ্টোটিনে লেপ্টে ছিল সুতার মতো ক্রোমাটিন, ঠিক আছে, জল বিয়োজন হয়েছিল। জাইগোটিনে হোমোলগাস ক্রোমোজোমগুলো একসাথে আসছিল, আসার প্রক্রিয়াকে বলেছিল সিনাপসিস। একটা মা একটা বাবার থেকে আসে, একটা একটা করে সুতা ছিল, মাঝখানে সেন্ট্রোমিয়ার, এবং এদেরকে বলেছিল বাইভ্যালেন্ট ক্রোমোজোম, এবং এই প্রক্রিয়াটার নাম ছিল জাইগোটিন। প্যাকাইটিনে ওই একটা সুতা সেন্ট্রোমিয়ার বাদে দুই ভাগে ভাগ হয়, তাহলে ক্রোমাটিড হয়। একই ক্রোমোজোম থেকে দুটো ক্রোমাটিড হলে সিস্টার, দুটো ক্রোমোজোম থেকে আসলে নন সিস্টার। কায়াজমা তৈরি হবে নন সিস্টারের মধ্যে, জিনের বিনিময় হবে নন সিস্টারের মধ্যে, এবং টেট্রাড ফরমেশন হবে সিস্টার নন সিস্টার দুটো নিয়ে, মানে টোটাল 4টা নিয়ে। শেষ। আচ্ছা, ডিপ্লোটিনে কি হয়েছিল? জাস্ট বিকর্ষণ শুরু হবে। ডিপ্লো মানে বিকর্ষণ, এটা মনে রাখবা। ডিপ্লোটিনে আমার কায়াজমার স্থানে জোড়া লেগে আছে, বাট সেন্ট্রোমিয়ারগুলো বিপরীত দিকে সরে যাচ্ছে, তখন লুপের তৈরি হয়। যদি দুইটা কায়াজমা থাকে 90 ডিগ্রি লুপ, একটা কায়াজমা থাকলে 180 ডিগ্রি লুপ। আর ডায়াকাইনেসিসে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। শেষ আপুরা, ভাইয়ারা? আচ্ছা, এবার আসো এখানে দেখো এর পরের ধাপগুলা যেটা, এটা হচ্ছে মেটাফেজ 1। এখন কিন্তু আমার শেষ পড়ানো, মানে তোমাদের যতটুকু লাগবে ওটা শেষ, প্রোফেজের 5টা ধাপ। কিন্তু মিওসিস 1 যেটা, আমি তোমাদেরকে আবার যদি একটু মনে করাই, এই যে আমাদের মিওসিস 1, এটার আমি কয়টা বলেছিলাম যে 5টা ধাপ থাকে প্রোফেজের, মানে মাইটোসিসের মতো। তার মধ্যে ছিল হচ্ছে প্রোফেজ 1, যেটার কয়টা ধাপ আছে আবার 5টা, লেজাপেডিডা। তারপরে প্রো মেটাফেজ থাকার কথা, বাট এটা অনেক বইয়ে থাকে না, এই জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে মেটাফেজ 1-এ। তারপরে হচ্ছে আমাদের অ্যানাফেজ 1, তারপরে হচ্ছে আমাদের টেলোফেজ 1। এভাবে আমাদের মিওসিস 1টা কমপ্লিট হয়ে যাবে, শেষ। তারপরে মিওসিস 2 শুরু হয়, যেটা আসলে মাইটোসিস, ওটা আমি আর পড়াবো না। ক্লিয়ার? আমি মিওসিস 1-এর এই 4টা ধাপ পড়াবো, মানে অলরেডি প্রোফেজ 1টা পড়াই ফেলছি, বাকি 3টা পড়াবো। মেটাফেজে কি হয় একটু মনোযোগ দিবা এখন, হ্যাঁ, তাহলে তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তুমি মনে করো তো বাবু, ক্রোমোজোম সংখ্যাকে তুমি এখন অর্ধেক করবা না, মানে ধরো এটা তো তোমার নিউক্লিয়াসটা ছিল, হ্যাঁ, এখান থেকে তুমি 2টা ভাগে ভাগ করবা, মানে অর্ধেক এইখানে যাবে, অর্ধেক এইখানে যাবে, তাই তো? এই ছবির দিকে তাকাও না, আমার কথা শোনো। ধরো আমি এখন যা পাওয়ার পেয়ে গেছি, ডায়াকাইনেসিস পর্যন্ত আমার ক্রসিং ওভার হয়ে গেছে, জিনের বিনিময় হয়ে গেছে। এখন আমার উদ্দেশ্য কি? হাফ ক্রোমোজোমকে এক কোষে নিয়ে যাওয়া, হাফ ক্রোমোজোমকে আরেক কোষে নিয়ে যাওয়া, কারণ রিডাকশন হইতে হবে তো, তাই তো? তার মানে আমি যদি এভাবে একটা বিষুবীয় অঞ্চল টানি, আমি তো মেটাফেজে যাচ্ছি। মাইটোসিসে পড়ছিলাম কি মেটাফেজের মধ্যে এখানে এসে ক্রোমোজোমগুলো এভাবে থাকে, তাই তো? এরকম করে থাকে। কিন্তু মিওসিসে কিন্তু এভাবে থাকবে না। কিভাবে থাকবে? দেখো, মনোযোগ দাও। আমরা লাস্ট স্টেজে কি পড়ে আসছিলাম, এরকম না? এরকম লাস্ট ডায়াকাইনেসিস পড়ে আসছিলাম না? এরকম অবস্থায় ছিল তো।
এরা এখানে আসবে, মানে মেটাফেজে এসে ওরা এভাবে থাকবে। দেখো এই যে এটা খেয়াল করো, আর এটা তো এরকম লুপ তৈরি করেছিল, এই যে এরকম থাকবে। আমি জানি না কালারটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা, বা এটা দিয়ে দেখাই। আবার আমি এটা দেখাই, এটা হলো মা আর এটা ছিল বাবা, মনে আছে কিনা দেখো। মা আর বাবার মধ্যে এই জায়গাতে ওদের ক্রসিং ওভার হয়েছিল, ক্লিয়ার? তাহলে এই মাটা আর এখানে ধরো এই যে বাবারটা, দেখো এই যে একটু দেখো, এই যে জিনিসটা, এটা তো এখন ভাগ হয়ে গেছে, ওদের মধ্যে জিনের বিনিময় হয়ে গেছে। তাহলে অর্ধেক মায়ের অংশটা চলে যাবে এদিকে, বাবার অংশটা চলে যাবে এদিকে। ওরা তো জোড়ায় জোড়ায় ছিল বাবুরা, জোড়ায় জোড়ায় ছিল না? এখানে কোনো সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে না। আমি তোমাদেরকে একটু সহজ করে বলে দিই, এই জায়গাটাতে এসে অনেকে প্যাচ লাগায় দেয়, আমরা বড়রাও অনেক সময় এটা প্যাচ লাগাই দেই। দেখি আমি তোমাদেরকে সহজ করে বলতে পারি কিনা। মাইটোসিসে কি ছিল? এই যে মাইটোসিসে দেখো মেটাফেজ দশায়, মাইটোসিসের মেটাফেজ দশাতে কি ছিল? এখানে এটা এরকম ভাবে এসেছিল। তোমরা এই ছবি দেখো না, আমার ছবিটা দেখো, এভাবে ছিল মেটাফেজ দশায়, তাই না, মাঝখানে। এরপর অ্যানাফেজে কি হয়েছিল? এই সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে, এই যে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে দেখো অর্ধেক ওইদিকে আর অর্ধেক এই দিকে চলে গেছিল, আবার অর্ধেক এইদিকে অর্ধেক এইদিকে। এখানে কিন্তু মা বাবার কিছু ছিল না, বুঝতে পারছো? মা বাবার কিন্তু কিছু ছিল না, যে মায়ের অংশ অর্ধেক গেছে, বাবার অংশ, একটা ক্রোমোজোমের অর্ধেক ওইখানে গেছে, অর্ধেক ওখানে গেছে, ক্লিয়ার? কিন্তু মিওসিসের মেটাফেজে কি হবে? এখন আমি মিওসিসের মেটাফেজ আঁকতেছি, এই যে দেখো, ওরা কিন্তু বিষুবীয় অঞ্চল বরাবর আসবে না, এই যে স্পিন্ডেল যন্ত্রগুলা থাকবে এখানেই ওরা, এই যে দেখো, আগে আমি এটা এঁকে নেই, এই যে মায়ের অংশ আবার বাবার অংশ, এই যে এটা, তাহলে এইটা এখানে আসলো, হ্যাঁ, এই যে এটা মায়েরটা, আর বাবারটা আবার এখানে আসলো, এই যে দেখো। তাহলে দেখছো এটা ডাবল পেয়ার ছিল না? মানে আমি বলেছিলাম না 46 মানে কি 23 জোড়া মার থেকে 23 জোড়া বাবার থেকে। এই 23 জোড়ার এক জোড়া নিয়ে আমি কথা বলতেছি, এক জোড়া চলে যাচ্ছে এই সাইডে, এক জোড়া চলে যাচ্ছে বাবু এই সাইডে, হয়ে গেল না? তাহলে আলটিমেটলি গিয়ে যখন এটা একটা কোষ, এটা একটা অপত্য কোষ হবে, এখানে থাকবে 23 জোড়া আর এখানে থাকবে 23 জোড়া। এতটুকু বুঝছো কিনা আমাকে বলো। এটা না বুঝতে পারলে তোমরা হচ্ছে এই 23 কিভাবে হইলো এটা বুঝবা না। বলো তো আপু, ভাইয়া, সবাই যারা দেখতেছো বলো। মানে মেইন কথা হচ্ছে আমার তো এই যে এখানে টেট্রাড ছিল বা বাইভালেন্ট ক্রোমোজোম ছিল, দুইটা ছিল, দুই জোড়া, একটা মায়ের একটা বাবার। তো আমার যে দুটো অপত্য কোষ তৈরি হলো, অর্ধেক চলে গেল মায়ের কাছে, মানে একটা চলে গেল মায়ের কাছে, একটা চলে গেল বাবার কাছে। এখানে কোনো সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে না, জাস্ট স্পিন্ডেলগুলা বিষুবের কাছাকাছি আসবে মেটাফেজে। অ্যানাফেজে তারা হচ্ছে দুই বিপরীত মুখে চলে যাবে, টেলোফেজে গিয়ে ওখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস চলে আসবে, শেষ। বুঝছো কি না? একটু আমাকে কমেন্ট করে জানাও না। তোমাদেরকে আমি এই ছবিগুলো আর দেখাচ্ছি না, এই যে দেখো লাস্টে গিয়ে যে অর্ধেক মারগুলা অর্ধেক বাবারগুলা, একটু কমেন্ট করে জানাও। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমি তোমাদের এগুলার দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে এখন আমার মতো করে দেখাই দিচ্ছি। প্রথমে আমরা বলেছিলাম এটা ছিল আমার মেটাফেজ দশা, হ্যাঁ, মেটাফেজ দশাতে এই যে এরকম ভাবে আমার স্পিন্ডেল যন্ত্র তৈরি হয়েছিল, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে এখানে অর্ধেক এই যে মায়েরটা আর এই যে অর্ধেক বাবারটা, এভাবে ছিল। অ্যানাফেজের মধ্যে কি হবে? অ্যানা মানে কি দুই বিপরীত মুখে চলন হবে। তাহলে এই যে আমার স্পিন্ডল যন্ত্র, এখানে এই মায়েরটা এখন চলে গেছে পুরাটা এদিকে আর বাবারটা চলে আসছে এদিকে। তাহলে কি হলো? একটা এখানে একটা এখানে, তাহলে আলটিমেটলি দিন শেষে এই কোষটাতে হবে 23, এই কোষটাতে হবে 23, দুইটা অপত্য কোষ তৈরি হবে, একটা অপত্য কোষ দুইটা অপত্য কোষ। এরপর টেলোফেজের মধ্যে কি হবে? আমার তো দুইটা কোষ তৈরি করতে হবে, তাহলে নিউক্লিয়াস আসতে হবে, তারপরে নিউক্লিয়ার মেমব্রেন আসতে হবে, এবং এই যে ক্রোমোজোমগুলা এগুলা এরকম ভাবে সুন্দর মতো সাজানো থাকবে। তাহলে এইটা একটা অপত্য কোষ এন সংখ্যক, এটা অপত্য কোষ এন সংখ্যক, অর্ধেক মা
এখানে চলে গেছে, মানে মায়ের কোষ থেকে অর্ধেক কোষগুলো, আচ্ছা এইভাবে না লিখি, মায়ের অর্ধেক কোষ মানে 23টা, এখানে 23 জোড়া আর এখানে 23 জোড়া চলে গেছে। কিন্তু এই যে ওরা গেছে, ওরা কিন্তু দেখো সব কিন্তু এক কালার যায় নাই। এখানে অর্ধেক অংশ দেখো লাল, অর্ধেক অংশ নীল। কেন? কারণ ওই যে জিনের বিনিময় হয়েছিল না, বুঝতে পারছো? জিনের বিনিময় হয়ে গেছিল। এই জিনের বিনিময় হয়ে যাওয়ার কারণে জিনের বিনিময় সহ এরা দুই কোষে চলে গেছে। তাহলে মাইটোসিসের সাথে মিওসিসের পার্থক্যটা এখানেই। মাইটোসিসে আমার কোনো ক্রসিং ওভার হয় নাই, জাস্ট সেন্ট্রোমিয়ার যেটা ছিল, মনোযোগ দিবা, সেন্ট্রোমিয়ার যেটা ছিল, মানে ধরো এই কোষটাই যদি, আমি তোমাদের এখন এটা দিয়ে বুঝাই, এই কোষটাই যদি এখন আবার মাইটোসিসে যায়, এই যে এটা, তাহলে ওর যে মাইটোসিসে যদি যাও প্রোফেজ মেটাফেজ করে, ও যখন মেটাফেজে আসবে তখন ওর যখন এরকম থাকবে যে এটা, হ্যাঁ, এটার তো আর মা বাবার কিছু নাই, মানে ওরটাই তো এখানে দেখাচ্ছি, তাই না? ওরা সুন্দর মতো অর্ধেক যাবে এখানে, অর্ধেক যাবে এখানে, এই যে ক্রোমাটিড গুলা, মানে টিনের সুতা যখন হবে, বুঝতে পারছো, এরকম করে চলে যায়। কিন্তু যখন আমার এই মেটাফেজ আছে, এখানে কিন্তু আমার বলেছে অর্ধেক মায়েরটা ওই সাইডে, অর্ধেক বাবারটা এই সাইডে চলে আসে। কিন্তু এদের মধ্যে অলরেডি ক্রসিং ওভারের কারণে জিনের বিনিময় হয়ে আছে, যে কারণে আমার যে বাচ্চাগুলো তৈরি হচ্ছে, মা থেকে যে মানে বংশগতির মাধ্যমে পিতামাতা থেকে যে সন্তান সন্ততি তৈরি হচ্ছে, তাদের সবার মধ্যে মায়ের বৈশিষ্ট্য যেমন আছে, বাবার বৈশিষ্ট্য সেরকম আছে। আচ্ছা, শেষ, আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। এখানে দেখো এই যে মেটাফেজ 1-এ কি হয়, মাইটোটিকে মেটাফেজের মতো, খেয়াল করবা, মাইটোটিক মেটাফেজের মতো এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, ঠিক আছে? এটা তো আমি বলেই দিছি যে এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। আর অ্যানাফেজ হচ্ছে সেম অ্যাজ অ্যানাফেজ, যেটা মাইটোটিকের অ্যানাফেজ সেটা, অর্থাৎ এখানে দেখো দুই সাইডে চলে যাচ্ছে, এই যে দেখো অর্ধেক মায়ের গুলা চলে যাচ্ছে, অর্ধেক বাবার গুলা থেকে প্রাপ্ত ক্রোমোজোম চলে যাচ্ছে, বাট এগুলা সব ক্রসিং ওভার হওয়া, দেখছো, ক্রসিং ওভার। এবং এরা যখন যায় তখন ওদেরও কিন্তু এই যে ভি এল জে আই এরকম ভাগ হয়ে যায়। মাইটোসিসে ক্রসিং ওভার হয় না, মাইটোসিসের মতো মিওসিসে ক্রোমোজোমগুলো স্পিনেল, ইয়েস, থ্যাংক ইউ, হ্যাঁ এটা আমি বলেছি। আচ্ছা, আর হচ্ছে টেলোফেজ 1, টেলোফেজ আর কিছু বলার দরকার নেই। টেলোফেজ হচ্ছে গিয়ে পরে গিয়ে দুটা কোষ হয়ে যায়, তখন নিউক্লিওলাসও আবার ফেরত আসে, আবার নিউক্লিয়ার মেমব্রেনও ফেরত আসে। আচ্ছা, ইন্টারকাইনেসিস কি, ওটা আমি তোমাদের বলেছি, তাও আরেকবার রিপিট করে দিচ্ছি বাবুরা। সেটা হচ্ছে মিওসিস 1, যেটা হ্রাসমূলক বিভাজন, অর্থাৎ এন হয়ে যায়, এবং মিওসিস 2, যেটা আসলে মাইটোটিক বিভাজন। হ্যাঁ, এর মাঝখানের স্টেজটার নাম ইন্টারফেজ না, এটাকে বলে ইন্টারকাইনেসিস। কাইনেসিস মানে কি, এখানে আমরা বলেছিলাম না নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় কিন্তু ক্রোমোজোম একবার, এটা তো দুই ধাপে দুইবার নিউক্লিয়াস বিভক্ত, এই জন্য এটাকে বলছে ইন্টারকাইনেসিস। এবং এখানে শুধুমাত্র প্রোটিন তৈরি হবে আর আরএনএ তৈরি হবে, কিন্তু কোনো ডিএনএর অনুলিপন বা দ্বিতন হবে না। তাহলে এটাই বলছে, দেখো মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন, মানে মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মাঝখানের যে সময়টা, এটাকে বলে ইন্টারকাইনেসিস। এখানে আরএনএ তৈরি হয় এবং প্রোটিন তৈরি হয়, কিন্তু ডিএনএর কোনো অনুলিপন সৃষ্টি হয় না। ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? শেষ। লাস্ট হচ্ছে আসো মিওসিস 2 বা দ্বিতীয় মিওসিস। বাবু এটাকে আমার আর পড়ানোর দরকার আছে বলো তো? এখন আমার যে অপত্য কোষ তৈরি হয়েছে, কয়টা হয়েছে বলো তো? 2টা। এই দুইটা থেকে আমি কয়টা অপত্য কোষ পাবো? টোটাল 4টা। এবং এই অপত্য কোষগুলো তো এন সংখ্যক। তাহলে এখন যে বিভাজনটা হবে সেটা আসলে কি? মাইটোটিক বিভাজন, মানে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, এরা হুবহু হচ্ছে মাইটোসিসের যে 4টা ধাপ ছিল, মানে আমরা 5টা ধাপ পড়েছি, সেই 5টা ধাপের মতো প্রোমেটাফেজটা বাদে। সো এটা আমি আর কিছু বলছি না, ওটা এমনি পারবা। ক্লিয়ার? যদি না ক্লিয়ার থাকো তাহলে আরেকবার একটু বলে দেই। দেখো এখানে দেখো বাবুরা, এটা হচ্ছে মিওসিস 2, সিস্টার ক্রোমাটিড সেপারেট, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, একদম যা নর্মালি থাকে সেগুলাই লেখা আছে, এগুলো আমার আর বলার দরকার নাই। মায়োসিসের কোন রাইটারের বই থেকে পড়াচ্ছি? হাসান স্যারের বই থেকে পড়াচ্ছি। আর এই ছবিগুলো ডাউনলোড করা এগুলোর দরকার নেই, আমি নর্মালি পড়াচ্ছি হাসান স্যারের বই থেকে। মিওসিসের মিডেলে ইন্টারকাইনেসিস ঘটে, হ্যাঁ মিওসিস 1 আর 2 এর মিডেলে, আর মিওসিসের শুরুতে ইন্টারফেজ ঘটে যায়, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এই যে প্রোফেজ টুটা, এটা আসলে মাইটোসিসের প্রোফেজের মতো। তাহলে তোমরা নিজেরাই বুঝতেছো কি হয় প্রোফেজের মধ্যে। একদম শুরুতে আমরা পড়ছিলাম না, ওইখানেও কিন্তু জল প্রথমে ওরা টিনটিনের সুতার মতো থাকে, তারপর ওরা জল গ্রহণ করে, জল যোজন হয়ে আস্তে আস্তে ক্রোমোজোমে তৈরি হওয়া শুরু করে ওইগুলা। তারপরে প্রোমেটাফেজ ছিল, প্রোমেটাফেজের পরে মেটাফেজে ওরা কি হচ্ছিল, একদম বিষুবীয় অঞ্চল বরাবর দেখো আসছে, এসে এখানে অবস্থান করেছে। দেন অ্যানাফেজের মধ্যে কি হবে, এরা ছিঁড়ে দুই সাইডে চলে যাবে। কোন জায়গাটা ছিঁড়বে, সেন্ট্রোমিয়ার ছিঁড়বে। তাহলে সেন্ট্রোমিয়ারটা থাকবে মেরুর দিকে আর বাহুগুলা থাকবে মেরুর বিপরীত দিকে, দেখো। তাহলে তারপরে চলে যাবে টেলোফেজ, টেলোফেজে গিয়ে আবার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন আসবে। একটা কোষ থেকে দুটো কোষে তৈরি হবে এবং দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যা হুবহু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হবে। শেষ। এটা একদম ওই মাইটোসিসের মতো, ওইটার আমার বলার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এগুলো এখানে লেখা আছে দেখো, একদম প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু, এগুলো আমি আর বললাম না। শেষ। এইবারে চলে আসো মিওসিসের গুরুত্ব। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিওসিসের গুরুত্ব তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এটা 3 বা 4 নাম্বারের জন্য আসতে পারে, প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে, মিওসিস ছাড়া তো আমরা জনন কোষ তৈরি করতে পারতাম না, মানে জনন কোষের সংখ্যাটা আমরা অর্ধেক করতে পারতাম না। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে, মিওসিসের ফলে জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড সংখ্যক জনন কোষ তৈরির জন্য আমাদের দরকার হচ্ছে মিওসিস প্রক্রিয়া। সো একটা। 2 নাম্বার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। ধ্রুব মানে হচ্ছে কনস্ট্যান্ট রাখা। কনস্ট্যান্ট মানে হচ্ছে আমার বাবা মার যেই ক্রোমোজোম সংখ্যা ছিল, দ্যাট ইজ 46, সেটা যদি আমার মধ্যে কনস্ট্যান্ট না রাখি তাহলে আমার মধ্যে ক্রোমোজোম সংখ্যা তো ডাবল হয়ে যাবে, তাই না? তো কনস্ট্যান্ট রাখার জন্য কি করতে হবে, আমার মা এবং বাবার থেকে প্রাপ্ত যে শুক্রাণু এবং ডিম্বাণু তার সংখ্যাকে হাফ করে নিতে হবে। তাহলে টুয়াইজ এনকে এন করে নিতে হবে। সেটাই করে কে, মিওসিস। এই এন করার সুবিধা কি, যখন শুক্রাণু ডিম্বাণুর মিলন হবে, হয়ে যে জাইগোট ফরমেশন হবে, তার ক্রোমোজোম সংখ্যা বাবা মার ক্রোমোজোম সংখ্যার সমান হবে। তার মানে আমার পুরা বংশ থেকে বংশ যে স্থানান্তর হচ্ছে বা বংশ থেকে বংশ যে চলছে, সবার ক্রোমোজোম সংখ্যা কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে। কিসের জন্য, এই মিওসিস প্রক্রিয়ার জন্য। আচ্ছা, নেক্সট আসো। নেক্সট হচ্ছে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। প্রজাতির স্বকীয়তা কেন, মানে হচ্ছে ধরো আমি আমার বাবা মার থেকে হয়েছি, তাই না? তারপরে হচ্ছে আমি আমার বাবা মা আমার দাদা দাদির থেকে হয়েছে। তাহলে এই যে আমরা সবাই যে মানুষ, একই রকম আমাদের বিভিন্ন আচার আচরণগত আমাদের যে মিলগুলা রয়েছে, এই স্বকীয়তাটা বজায় থাকতেছে কেন, এই যে জিনের বিনিময় টিনিময় হচ্ছে, আমি আমার ধরো দাদার কিছু বৈশিষ্ট্য পেয়েছি, তার দাদার কিছু বৈশিষ্ট্য পেয়েছে, তাই না? সেগুলাকে বলা হচ্ছে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। কারণ আমার ক্রোমোজোম সংখ্যাগুলো আমাদের সবার সমান। ক্লিয়ার? সবারই 46, কারো 72, কারো 8, কারো 9, এরকম তো না। আচ্ছা, বৈচিত্র্যের কিভাবে সৃষ্টি হচ্ছে, ওই যে জিনের বিনিময় হচ্ছে। তাহলে কিছু বৈশিষ্ট্য মার আসতেছে, কিছু বৈশিষ্ট্য বাবার আসতেছে, দুইটা মিলে আমার কিছু বৈশিষ্ট্য নতুন তৈরি হচ্ছে। এই জন্য বিভিন্ন ভ্যারিয়েশন তৈরি হচ্ছে, ঠিক আছে? দুইটা মিলে, ধরো আমার মায়ের চুল হচ্ছে কোকড়া, বাবার চুল হচ্ছে স্ট্রেইট, সব মিলে আমার চুলটা হয়ে গেছে ওয়েভি ওয়েভি, এরকম হতে পারে না? এরকম। তো আমারটা তো নতুন একটা ভ্যারিয়েশন আসলো। এরপর হচ্ছে অভিব্যক্তি, মানে আমার প্রকাশে বা অভিব্যক্তি, এগুলাতে পরিবর্তন আনতেছে। গ্যামিট সৃষ্টি ও বংশবৃদ্ধি, ওই জননকোষ যেটা সেটাই, জননকোষটাই তো পরবর্তীতে গ্যামিট তৈরি হচ্ছে, তাই না? মানে জননকোষটাই তো গ্যামিট। সো গ্যামিট দিয়েই আমি হচ্ছে ফার্টিলাইজেশন করছি, ফার্টিলাইজেশন মানে নিষেক করছে এবং নিষেকের ফলেই বংশবৃদ্ধি হচ্ছে। যৌনক্রম যেটা আসে, মানে একবার যে আমাদের জীবনচক্রে যৌনক্রম যেখানে আছে সেখানেই কিন্তু মায়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। মানে একবার যৌন জীবনচক্র আবার অযৌন জননচক্র আসে, এগুলাকে আমরা বলি যৌনক্রম। এবং ম্যান্ডেলের যে সূত্র আছে, যেটা তোমরা হচ্ছে মনে হয় জুলজিতে পড়ো, এই ম্যান্ডেলের সূত্রটা কিন্তু মিওসিস দিয়ে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? এবারে তোমরা আমাকে এটার উত্তর দাও, মায়োসিস কোষ বিভাজন কোথায় হয়? খুবই ইজি। অপশন হচ্ছে ডিপ্লয়েড জীবের জাইগোটে, জনন আঙ্গে, জনন মাতৃকোষে, দেহকোষে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলের ভূমিকা, ওই যে জল যোজন বিয়োজন হয়, বিয়োজন হলে জিনিসটা টিনটিনে সুতার মতো হয়, আর যখন জল যোজন হয় তখন মোটা হয়। কোষ বিভাজনের শুরুতে জল যোজন হয়, কারণ ক্রোমোজোমে পরিণত হতে হয়, আর কোষ বিভাজনের শেষে জল বিয়োজন হয়, তখন সে রেস্টিং স্টেজে চলে যায়। এই মিওসিস কোষ বিভাজন কোথায়, ভালো করে দেখে বলো।
ডিপ্লয়েড জীবের ভালো করে আনাস আয়ান ভালো করে দেখে বলো, ডিপ্লয়েড জীবের জাইগোট বলেছে। ডিপ্লয়েড জীবের জাইগোট মানে কি? নিষেকের পরে না পূর্বে? পরে। তাহলে কি পরে হয় না পূর্বে হয় বাবুরা? একটু বুঝে বলো। জলের ভূমিকা নতুন কোনো বই মানে ধরো আপগ্রেডেড যে বই মানে আমাদের লেভেলের যে বইগুলো আছে, হ্যাঁ মেডিকেল, ওখানে ওরকম ভাবে বলে না, কিন্তু তোমাদের বইয়ে যেহেতু এই জলের যোজন বিয়োজন লিখে তোমরা লিখবা। আর যদি দেখো যে একদম আপডেটেড বইটা নাই তাহলে স্কিপ করে যাবো, ওটা মানে নতুন আমাদের বই আসলে এগুলো নাই। ক্লিয়ার? সি সি সি, বাট আগে হবে অ্যান্সার সি। ইয়েস, অ্যান্সার হচ্ছে সি বাবুরা। একটু খেয়াল করো, ডিপ্লয়েড জীবের জাইগোটে হয় না, হয় হচ্ছে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। হলে তখন নতুন যেই জাইগোট থেকে যে আমার মানুষ তো বলবো না, মানে উদ্ভিদটা বড় হচ্ছে সেও হ্যাপ্লয়েড হবে, তাই তো? ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। ডিপ্লয়েড জীবে জাইগোটের আগেই হতে হয়, নাহলে জাইগোট তো ডাবল হয়ে যাবে, বুঝতে পারছো? আগে হয়ে গেলে জাইগোটটা সমান সমান থাকতেছে, সো এটা জাইগোটে কখনোই হবে না, এর আগেই হয়ে যায়। নিষেকের পূর্বেই মিওসিস হয়ে হাফ হয়ে দেন মিলন হলে কনস্ট্যান্ট নাম্বার অফ ক্রোমোজোম পাবো। জননাঙ্গে আমি এটা বলেছিলাম তোমাদের সেদিন, জননাঙ্গে অলওয়েজ মাইটোসিস হয়, কারণ এখানে সব দৈহিক কোষগুলাই আছে, ঠিক আছে? দৈহিক কোষগুলা মিলেই জননাঙ্গ তৈরি করছে। সেখান থেকে যারা জনন কোষ তৈরি করবে, অর্থাৎ জনন মাতৃকোষ যারা হবে তারাই তো জনন কোষে যাবে বা তৈরি করবে, এদের মধ্যে মিওসিস হয়। আর দেহকোষে অলওয়েজ মাইটোসিস হয়। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হবে সি। আচ্ছা, এরপরে ক্রসিং ওভার কাকে বলে? ক্রসিং ওভার আমি তোমাদের বলে দিয়েছি, এটার আলাদা করে ডেফিনেশন লেখা আছে মিওসিস 1 এর। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোন উপপর্যায়ে ক্রসিং ওভারটা হয়। অ্যান্সার হচ্ছে প্যাকাইটিন, ঠিক আছে? এটা প্যাচ লাগা, মানে ডিপ্লোটিনে না। অনেক বই ডিপ্লোটিনেও লেখা আছে, বাট তোমাদের বই অনুযায়ী অ্যান্সার হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়ে এক জোড়া হোমোলগাস ক্রোমোজোমের দুইটা নন সিস্টার ক্রোমাটিড, তোমরা সহজ করে পরীক্ষায় লিখবা দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের বিনিময় হয় প্যাকাইটিন উপপর্যায়, এটাকেই বলে ক্রসিং ওভার। শেষ। আবার বলি, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের বিনিময় হয় প্যাকাইটিন উপপর্যায় লেভেলে, সেটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভারের ফলে কি হয়? জিনের বিনিময় হয়। তার মানে আমার মধ্যে বাবার বৈশিষ্ট্য আসতেছে, মার বৈশিষ্ট্য আসতেছে, এই দুইটা বৈশিষ্ট্য মিলে আমার মধ্যে নতুন ভ্যারিয়েশন তৈরি হচ্ছে। আর 1909 সালে ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দিয়েছিল হচ্ছে থমাস হান্ট মর্গান। ক্রসিং ওভার হওয়ার জন্য আগে একটা কায়াজমা তৈরি করে নিতে হবে, তারপরে ওরা ছিঁড়ে যাবে, এরপর আবার জোড়া লাগবে। এখানে একটু আমি বলে দিই একটা লাইন, এই লাইনটা যদিও জীব প্রযুক্তি চ্যাপ্টারে গিয়ে তোমরা আবার ভালো করে এই এনজাইমগুলোর নাম পড়বা, তারপরে যেহেতু বলে দিই এখানে আসে লেখা, আমি বলে দিই। ধরো এই যে এরকম ক্রসিং ওভার হয়, হ্যাঁ, মানে এই যে কায়াজমা তৈরি হয়, হয় না? ধরো এই যে এরকম, এই যে তৈরি হয় কায়াজমা, তারপর তো এদের মধ্যে ক্রসিং ওভার হয়, হ্যাঁ, মানে এরকম কাটাকাটি হয়, হওয়ার পরে তারপর তো আবার ওরা আলাদা হয়, তাই না? এরপর তো আবার আলাদা হয়ে যায়, হয়ে গেলে ওর কিছু বৈশিষ্ট্য ওর মধ্যে থাকে, আবার এরকম, আবার ওর হচ্ছে এই অংশটা সাদা, আবার এরকম এরকম থাকে, তাই তো? জিনের বিনিময় হয়। তো ওরা যখন কাটে যে এনজাইম দিয়ে, সেটা হলো এন্ডোনিউক্লিয়াস, ঠিক আছে? আবার এই কাটা অংশটা যখন আবার মানে যে ওর সাদা অংশটা যখন ওর মধ্যে আবার জোড়া লাগে হচ্ছে লাইগেজ দিয়ে, কাটে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, বা এটাকে বলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ক্লিয়ার? এটা একটু খেয়াল রাখবা। আমি আবার বলতেছি, ওরা তো এখানে আগে কাটবে, কেটে এই অংশটা ওর মধ্যে যাবে, ওর মধ্যে আবার এই অংশটা ওর মধ্যে যাবে। তো যখন ওরা কাটে হচ্ছে রেস্ট্রিকশন, আর কিছু বোঝার দরকার নেই, মনে রাখবা কাটবে হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে, আর জোড়া লাগবে ডিএনএ লাইগেজ দিয়ে। শেষ। ক্রসিং ওভারের কিছু গুরুত্ব আছে, এগুলো তো তোমরা ওই আমি যখন পড়িয়েছি তখন বলেই দিছি। জিনের বিনিময় ঘটে, বৈশিষ্ট্যগত পরিবর্তন আসে, প্রজনন বিদ্যা হেল্প করে, ক্রোমোজোমে জিনের অবস্থান তুমি নির্ণয় করতে পারবা। জিনের অবস্থান মানে কি? ক্রোমোজোমের মধ্যে অনেকগুলো জিন আছে না, যেগুলো বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, হাজার হাজার জিন আছে। তো এই জিনের অবস্থানটা কোথায়, জেনেটিক ম্যাপ তৈরি করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। জেনেটিক ম্যাপ হচ্ছে যেই ম্যাপ দেখে আমরা জিনের অবস্থানগুলো ক্রোমোজোম থেকে বের করতে পারি, বা কোথায় কোন জিন আছে বের করতে পারি, সেটা হচ্ছে জেনেটিক ম্যাপে লেখা থাকে। সো এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে?
2-3টা পয়েন্ট লিখলেই হবে যে ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তন বা বৈচিত্র্য সাধিত হয়, জেনেটিক ম্যাপ তৈরি করা যায়, ক্রোমোজোমে জিনের অবস্থান হয়, এগুলা। আচ্ছা, এখানে দেখো আবার আমি একটা ছবি রাখছি তোমাদের জন্য, খুবই কিউট একটা ছবি। এই নীলটা একটা ক্রোমোজোম, এই দুইটা বাহু হচ্ছে ক্রোমাটিড, এটা বাবার কাছ থেকে আসছে, আর পিঙ্কটা ধরো মার কাছ থেকে আসছে। 4টাকে একসাথে বলতেছি টেট্রাট। নীল 2টা ক্রোমাটিডকে বলতেছি সিস্টার ক্রোমাটিড, গোলাপি 2টাকে বলতেছি নন সিস্টার ক্রোমাটিড। এখানে কায়াজমা ফর্মেশন হয়েছে 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, এবং এদের মধ্যে ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার হলে তোমরা ছবিটা এইভাবে পরীক্ষার হলে আঁকবা। এই জন্য আমি এটা এখানে রেখে দিছি যে যখন তুমি ক্রসিং ওভারের পরে দেখাবা বাবুরা, মানে তুমি যখন ডায়াকাইনেসিসে দেখাবা বা মেটাফেজ 2, তারপরে অ্যানাফেজ 2, টেলোফেজ 3 এভাবে যখন দেখাবা, তখন এখানে 2টা কালার ইউজ করে দেখাবা। হ্যাঁ, কারণ অলরেডি কিন্তু এদের মধ্যে জিনের বিনিময় হয়ে গেছে, ওর কিছু অংশ এখানে, ওর কিছু অংশ দেখো বাবু এখানে, ক্রসিং ওভারের কারণে এটা হয়েছে, তাই না? এই জন্য এইভাবে একটু ছবিটা দেখাবা। রেস্ট্রিকশন এনজাইম ভেঙে ফেলে ডিএনএ, হ্যাঁ রেস্ট্রিকশন এনজাইম আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সেম। এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন এনজাইম অল আর সেম। এক এক জায়গায় এক এক কথা বলে। এরা হচ্ছে ডিএনএ কে একটা অংশে কেটে ফেলে, মানে আমাদের যে ক্রোমোজোমগুলাকে বা মানে ডিএনএ কে কাটা মানে কি, ক্রোমোজোমের মধ্যেই তো ডিএনএ আছে, তাই না? তো এই ক্রোমোজোমকে কাটা বা ডিএনএ কে কাটা একই জিনিস, ঠিক আছে? নর্মালি সব জায়গায় তুমি পাবা প্লাজমিড ডিএনএ কে কাটে, বাট এইখানের মধ্যে এখানে দিছে যে ক্রোমোজোমকে কাটে, বাট এটা হয়তো এভাবে চিন্তা করে দিছে যে ক্রোমোজোমের মধ্যেই তো বেসিক্যালি ডিএনএ বা জিনগুলা থাকে, তো সেই হিসাবে, বুঝতে পারছো? একই জিনিস, এমন না যে এটা ভুল লেখা। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের সব বই মিলায় এখানে কিছু মাইটোসিসের গুরুত্ব আছে, মিওসিসের গুরুত্ব এবং ক্রসিং ওভারের গুরুত্ব আছে। আমি বলবো তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এবং এখানে একটু সুন্দর করে ছন্দ দিয়ে দেওয়া আছে, যেমন বদনার জন্য পিবিসি, গাজা মাপা অবৈধ, জেবা পাগল। এইভাবে পড়লে যেই সুবিধাটা হবে সেটা হচ্ছে তোমরা অল্প কথায় অনেকগুলা পয়েন্ট মনে রেখে লিখতে পারবা, কোনো পয়েন্ট মিস হবে না, ঠিক আছে? আর নিচে একটা লাইন আছে দেখো, পেঁয়াজের মূলে 16টি ক্রোমোজোম থাকে, এটা তোমাদের বইয়ের একটা লাইন, খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে লিখে দিছি, এটা একটু লিখে নিও বা দাগায় নিও। ছবি যে আছে না, তোমাদের বিভিন্ন ছবি আঁকতে দেয়, ওখানে এটা লেখা আছে, মানে প্র্যাকটিক্যালের যে ছবি ওই জায়গার মধ্যে পেঁয়াজের মূলে 16টি ক্রোমোজোম থাকে। তাহলে 3টা গুরুত্ব পড়বা, মাইটোসিস, মিওসিস, ক্রসিং ওভার, 3 নাম্বারের জন্য আসতে পারে। আর আমি আরেকটা বাকি আছে, ওটা বলে তারপর বলতেছি। এখন আসো মাইটোসিস আর মিওসিসের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 নাম্বার বলতেছি, 5 বা 4 নাম্বারের জন্য, যদিও তোমাদের 5 নাম্বারের তো ওইভাবে আসে না, 3 আর 4-এর জন্য। 4 নাম্বারের জন্য আমার মনে হয় যেটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে হয়তো মাইটোসিসের একটা ছবি দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে এটার সাথে মিওসিসের পার্থক্য, অথবা ডিরেক্ট বলতে পারে মাইটোসিস আর মিওসিসের পার্থক্য, অথবা দিতে পারে সমীকরণিক আর হ্রাসমূলক বিভাজনের পার্থক্য। পার্থক্যগুলো হচ্ছে আমার এখন বলার কিছু না, আমি যা বলে দিছি 2 ক্লাস মিলাই এগুলাই সব এখানে লেখা আছে। তারপর আমি একটা একটা করে বলতেছি, বাট তুমি যা পড়ে ফেলছো সেগুলাই হচ্ছে পার্থক্যে লেখা আছে, ঠিক আছে? যদি ওইগুলা বুঝো, পার্থক্য তোমার কাছে একদম পানি ভাত। যেমন দেখো, মাইটোসিস কোথায় হয়? আমরা সবাই জানি মাইটোসিস হয় জীবের দেহকোষে। আর কোথায় হয় বলতো? জননাঙ্গে হয়, জনন কোষে কিন্তু না। আর আবার যদি শুধু জনন কোষ বলতো, সেখানেও কিন্তু মাইটোসিস হয়, তাই না? জনন কোষ মানেই তো এন থেকে এন বারবার, তো আবার মাইটোসিসই হবে, এটা তার কখনো মিওসিস হওয়া সম্ভব না। আবার এখানে যখন তুমি দেখতেছো, কোনটা জানি, আচ্ছা কোন কবিতা বললাম, আচ্ছা ওই ছন্দগুলা, হ্যাঁ। আচ্ছা, এরপরে মাতৃকোষটা দেখো, মাইটোসিসে 2টো অপত্য কোষ, মিওসিসে কয়টা হয়? 4টা। মাইটোসিসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এখানে কি হয়? অর্ধেক হয়। মাইটোসিসে যেটা হয়, মাইটোসিসের শুরুতে ইন্টারফেজ হয় এবং তারপর আবার হচ্ছে ইন্টারফেজ হয়, আর এখানে হচ্ছে মায়োসিসের পূর্বে ইন্টারফেজ হয়ে যায়, বাট সেটা খুবই ক্ষণস্থায়ী। এরপরে এখানে আর এইগুলা সবচেয়ে সহজ এবং মজার জিনিস, যেমন তুমি জানো যে ক্রসিং ওভার কখনো মাইটোসিসে ঘটে না, মিওসিসে ঘটে। সিনাপসিস কখনো, মানে কঠিন ইংলিশ নাম, কোনোটাই মাইটোসিসে হবে না। ক্রসিং ওভার মাইটোসিসে হবে না, সিনাপসিস মাইটোসিসে হবে না, জাইগোটিন উপপর্যায় মাইটোসিসে কখনোই হবে না। তারপরে হচ্ছে বাইভালেন্ট ক্রোমোজোম, টেট্রাট ফর্মেশন, কায়াজমা ফর্মেশন কিচ্ছু কখনো মাইটোসিসে হবে না, ক্লিয়ার? তারপরে হচ্ছে জিনের বিনিময় মাইটোসিসে হবে না। সেন্ট্রোমিয়ারের বিভাজন শুধুমাত্র মাইটোসিসে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়া যেটা, এইটা শুধুমাত্র আমরা মাইটোসিসে পাবো। এই এখানের মধ্যে মেটাফেজে সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকে, সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন হয় না।
ডিএনএ আচ্ছা, এখানে ডিএনএ রেপ্লিকেশন হয় ইন্টারফেজে, এখানে ডিএনএ রেপ্লিকেশন প্রোফেজে হয়ে যায়, ইন্টারকাইনেসিসে কোনো ডিএনএ রেপ্লিকেশন হয় না। নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়, এখানে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভক্ত হয়। এগুলো আমি সবই বলেছি, আর আমি রিপিট করছি না। হ্যাঁ, তাহলে একই জিনিস বারবার হয়ে যাবে। ক্রোমোজোম আর জিনের আচরণগত মিল। ক্রোমোজোম তো হচ্ছে একটা ক্রোমোজোম অঙ্গাণু যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, আর জিন হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশকারী একটা ইউনিট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা একটু মনে রাখবা যে ডিপ্লয়েড কোষে হোমোলগাস ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়া অবস্থান করে, আর জিনগুলা হচ্ছে, ধরো এটা যদি একটা ক্রোমোজোম হয় বাবুরা, হ্যাঁ, এই যে এটা হলো মার থেকে প্রাপ্ত, এটা হলো বাবার থেকে প্রাপ্ত, তাই না? জিনগুলা হচ্ছে এই যে এরকম ভাবে অবস্থান করে। ধরো এটা এখানে আছে না, জিন দুইটা থাকতে হবে, দুইটা অ্যালিলিক জিন বলে। মানে ধরো আমার চুলের রং কালো, এটা বৈশিষ্ট্য প্রকাশকারী জিন হচ্ছে এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, এটাকে বলে অ্যালিল। দুটো অ্যালিল থাকতে হবে, মানে মা এবং বাবা দুটোর মধ্যেই, দুটোর ক্রোমোজোমের মধ্যে, মা এবং বাবার থেকে প্রাপ্ত দুটো ক্রোমোজোমের মধ্যে ওই জিনের অংশ থাকতে হবে, এটাকে বলে অ্যালিলিক জিন। আর হচ্ছে আচ্ছা, এরপরে কি বলেছি, এখানে পৃথক গ্যামিট হয়, এগুলো অত ইম্পর্টেন্ট না। অ্যালিলিক জিন একসাথে থাকে, জিনগুলো সকল অবস্থায় তাদের অস্তিত্ব বজায় রাখে, ক্রোমোজোম সকল অবস্থায় তাদের অস্তিত্ব বজায় রাখে। এটা আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবার আমাকে এটার উত্তর দাও, মায়োসিস কোষ বিভাজনে কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়? এটা আমাকে বলো, কায়াজমা কোন উপপর্যায়ে তৈরি হয়? মেডিকেল অ্যাডমিশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গুরুত্বগুলা, মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, তারপরে হচ্ছে মাইটোসিস আর মিওসিসের পার্থক্য, ক্রসিং ওভারের গুরুত্ব, যেগুলো আমরা পড়ানোর সময় যেগুলো কমলা রঙের হাইলাইট করা, ওগুলা থেকেই অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসছে। এখানেও আমি যে স্পট এক্সামগুলো নিচ্ছি এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ডেন্টাল এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, সুতরাং সবই আসলে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা ছোট, বাট বলে না ছোট মরিচের ঝাল বেশি, একটা কথা আছে। সো এই চ্যাপ্টারটা ছোট হলেও এখান থেকে অনেক প্রশ্ন আসে, এবং মেইনলি প্রশ্নগুলো আসে যে কোথায় হয় মিওসিস, কোথায় হয় মাইটোসিস, কোথায় হয় কায়াজমা, কোথায় দেখা যায় ক্রসিং ওভার, কোথায় দেখা যায়, এগুলো পুরাটাই ইম্পর্টেন্ট, বাট কনসাইজ করে যতটুকু বলছে অতটুকু পড়বা। দুইটার জন্য, এইচএসসির জন্য আবার অ্যাডমিশন টেস্টের জন্য। বি অর ডি কোনো অ্যান্সার? বি অর ডি, প্যাকাইটিন ডায়াকাইনেসিস। আচ্ছা, বি আর ডি বলছো, প্যাকাইটিন অর ডিপ্লোটিন? শুধু প্যাকাইটিন হবে অ্যান্সার, কারণ আমি বলেছি ডিপ্লোটিনের শুধু বিকর্ষণের কথা মনে রাখতে হবে। অ্যান্সার হচ্ছে হবে বাবু প্যাকাইটিন। ঠিক আছে, জাইগোটিন হবে না, উত্তর হবে প্যাকাইটিন। এই যে, আচ্ছা, এবারে নেক্সট আসো, নিম্নের কোন কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়? সবচেয়ে সহজ, এটা আমাকে বলো। সি নাম্বার, মায়োসিস। আর কেউ নাই? শুধু একা আনাস আয়ান ওই কমেন্ট করতেছে। আচ্ছা, না, জান্নাতুল মিমো করেছো, জীবন করেছো, সি। ইস্পাত আলম জীবন, থ্যাংক ইউ। শেষ, ঠিক আছে, তাহলে এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। আচ্ছা, বলেছিলাম ছোট একটা ক্লাস হবে, বাট আলটিমেটলি 1 ঘন্টা 45 মিনিটের মতোই নিলাম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে আমাকে জানাবা, আর হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে তাহলেও এই বক্সের নিচে, মানে ভিডিওর নিচে কমেন্ট করতে পারো বা গ্রুপে কমেন্ট করতে পারো। আর আমাদের প্রি মেডিকেল কোর্সগুলার নেয়ার মূল উদ্দেশ্য, মানে ক্লাসগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে, তোমরা তো অলরেডি এইচএসসির জন্য পড়তেছই বা অলরেডি পড়ে ফেলছই, বাট তোমাদের যাতে একদম এইচএসসি প্লাস হচ্ছে অ্যাডমিশন টেস্টে তো তোমরা অনেক কম সময় পাবা, তো তোমাদের যদি এইচএসসি লেভেলে নলেজগুলো বুঝে বুঝে পড়ে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য অ্যাডমিশন টেস্টের
পরীক্ষাগুলো ক্র্যাক করা অনেক ইজি হবে, মানে পড়াটা তখন অত কঠিন বা অত মানে বলে না প্রেশার ফিল করবা না। এই জন্য আমরা অল্প অল্প করে ছোট ছোট করে ভাগ করে ক্লাসগুলো নেই। সো আশা করি তোমাদের জন্য সেটা ভালো লাগবে বা হেল্পফুল হবে। আর হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারো, আর 1-2 মিনিট সময় দিচ্ছি, তারপরে ইনশাল্লাহ আমি ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? কঠিন একটা জিনিস ছিল, হ্যাঁ, এই চ্যাপ্টারের এই মিউসিসের ধাপটা পড়ানোটাই মেইনলি হচ্ছে মেইন কি বলবো চ্যালেঞ্জ। তো এটা তোমরা বারবার পড়বা, লিখে লিখে পড়বা, বুঝে বুঝে পড়বা, আর তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাবা। কারো কোনো কোয়েশ্চেন নাই? ওয়েলকাম জান্নাতুল মিম, আলদিন থ্যাংক ইউ ভাইয়া, আনা সায়ান থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা কমেন্ট করছো, ক্লাসটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে করছো, থ্যাংক ইউ সো মাচ। আর 1 মিনিট, তারপর আমি ক্লাসটা তাহলে শেষ করে দিই, ঠিক আছে? মিওসিসকে মায়োসিস কেন বলে? মিওসিসকে মায়োসিস বলে না, দুটো একই। অনেকে উচ্চারণ করে মিওসিস, অনেকে উচ্চারণ করে মায়োসিস, ঠিক আছে? ইংলিশ টার্মিনোলজিগুলো এক এক বই এক এক রকম করে লেখা হয়, ওটা কোনো ফ্যাক্টর না। তুমি মিওসিস লিখলেও তোমাকে ফুল মার্কস দিবে, মায়োসিস লিখলেও ফুল মার্কস দিবে। আর মায়োসিস নামকরণটা হয়েছে বিকজ এটার অর্থটা হচ্ছে হ্রাস বা রিডাকশন বা লেসেন করা, কমানো, সেজন্য ওই জন্য ওটার নাম হয়েছে মিওসিস। ম্যাক্সিমাম নামগুলো গ্রিক বা ল্যাটিন ভাষা থেকে আসছে, বুঝছো? ম্যাক্সিমাম প্রসেসগুলোর নামগুলো। ঠিক আছে, ভালো থাকো তাহলে, সুস্থ থাকো, তুমি ভালো করে পড়াশোনা করো, তোমাদের তো পরীক্ষার আর বেশি দিন দেরি নাই। সো পড়াশোনা করো ভালো করে, ইনশাল্লাহ যদি আবার কখনো কোনো ক্লাস নেই, সময় সুযোগ পাই, তাহলে হয়তো তোমাদের আবার সাথে দেখা হবে। আর যদি না নেই তাহলে সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবা, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, বেস্ট অফ লাক সবাইকে। আসসালামু আলাইকুম।